আর যে কথাটা বললেন যে নেক্সট টাইম যদি এরকম হয় যে একটাতে কাটতে পারলেন আরেকটাতে কাটতে পারলেন না, ঠিক আছে, তাহলে আমার আমার সাজেশন হচ্ছে সেখান থেকে আপনি চেক করে দেখতে পারেন যে এখানে অ্যাডাপ্টারের সিকোয়েন্সটা নোন কিনা। যদি অ্যাডাপ্টারের সিকোয়েন্সটা জানা থাকে তাহলে টিমোমেটিকের ভিতরে সেটা স্পেসিফাই করে দেওয়াটা বেটার। হ্যাঁ, যদি স্পেসিফাই করে দেন যে এইটুক হচ্ছে আমার অ্যাডাপ্টারের সিকোয়েন্স, এবং অ্যাডাপ্টার তো ডেফিনেটলি সিকোয়েন্সের শুরুর দিকের অংশে থাকবে, সো সে অ্যাডাপ্টার থেকে সহজে কেটে ফেলতে পারবে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট। স্যার, শোভিল দিয়ে কি হচ্ছে সবসময় পেয়ার ইন্ডেড সিকোয়েন্সই সবসময় করা যায়, সিঙ্গেল ইন্ডেড করা যায় না? আচ্ছা, আমি আমি একটু চেক করে দেখি। শোভিল দিয়ে তো SHOVIL শোভিল, হ্যাঁ এখানে শুধুমাত্র পেয়ার্ড ইন দিয়েই করা যায়। হ্যাঁ, এখানে ওরা সিঙ্গেল এন্ডের অপশন রাখেনি। ঠিক আছে। স্যার, তাহলে হচ্ছে সিঙ্গেল এন্ড করলে হয় হচ্ছে স্পেড দিয়ে করবো, নাহলে হচ্ছে ইউনিসাইকেল সার্কুলার। হ্যাঁ, ডেফিনেটলি। আমি একটা কথা বলি এখানে, সৌভিল কিন্তু আসলে ইটসেলফ কোনো না, মানে আহ, মানে অ্যাসেম্বলার না। ঠিক আছে, সে একটা প্ল্যাটফর্ম। ওকে, সে হুম। হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ভিতরে আবার কতগুলা অ্যাসেম্বলার ইন্টিগ্রেটেড। তো সৌভিলের ব্যাপারটা হচ্ছে আপনি স্পেডসে যদি সেপারেটলি রান করেন তাহলে একটু সময় লাগে, কিন্তু সৌভিলের মধ্যেই আবার স্পেডস ইন্টিগ্রেটেড আছে। তো সৌভিল যে কাজটা করে স্পেডসের কাজটাকে আরো ফাস্ট করে। ঠিক আছে, আপনি হ্যাঁ, দেখবেন তাড়াতাড়ি করবো। হ্যাঁ তাড়াতাড়ি করে। আপনি দেখবেন যে সৌভিলের ভিতরে অ্যাসেম্বলার গুলো আবার স্পেসিফাই করা দেওয়া আছে আপনি কোনটা দিয়ে করতে চান। হুম সেখানে হুম, আছে। স্পেডস আছে, ঠিক আছে, তারপর ভেলভেট আছে, মেগাহিট আছে, এসকিএসিএ আছে। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি হচ্ছে স্পেডস কে যদি আপনি ফাস্ট কাজ করাতে চান তাহলে আপনি সৌভিল ইউজ করে দেখতে পারেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, যখন হচ্ছে এনসিবিআই থেকে একটা সিউডোমোনাসের সিকোয়েন্স আমি ফার্স্ট কিউ ফাইল ডাউনলোড করছি, নোটপ্যাডে যখন ওপেন করছি তখন হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক আসছে, মানে সিকোয়েন্সের মধ্যেই অনেকগুলো কোয়েশ্চেন মার্ক দেখা যাচ্ছে। ও, সিকোয়েন্সের মধ্যে কোশ্চেন মার্ক? হুম। আপনার কাছে ওপেন করা আছে ফাইলটা? আচ্ছা, এখন আচ্ছা, এটা কি শেয়ার করো, ফার্স্ট কিউ শুধু ফাইল? ফাইলটা শেয়ার করো। তুমি কি পিসিতে থাকলে ফাইলটা শেয়ার করে দেখাও। পিসিতে তো জুম ওপেন করি নাই, ফোনে করছি। পিসি। আচ্ছা আচ্ছা, আহ, এটা কি ফার্স্ট কিউ ফাইলের মধ্যে? হ্যাঁ, ফার্স্ট কিউর ফাইলের মধ্যে আচ্ছা, এটা কত নাম্বার লাইনে? ফার্স্ট লাইনেই, মানে ফার্স্ট ফার্স্ট লাইন? লাইন হচ্ছে, না ফার্স্ট লাইন হচ্ছে সিকোয়েন্স আছে, তারপরের লাইন ওই যে প্লাস চিহ্ন দেওয়া আছে, তারপরের লাইন হচ্ছে এরকম কোশ্চেন মার্ক দেওয়া। আচ্ছা, প্লাস চিহ্নের পরেরটা, ঠিক না? সো হুম এটা হুম নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই, কারণ প্লাস সাইনের পরের অংশটা হচ্ছে কোয়ালিটি মার্ক। হ্যাঁ, আমি কি বলছিলাম যে রিডের ক্ষেত্রে আমার চারটা লাইনে একটা রিড হয়। প্রথমটা থাকে আইডেন্টিফায়ার, পরেরটা থাকে সিকোয়েন্স, তারপরে একটা প্লাস সাইন, আর এরপরে যে যে লাইনটা সেটা হচ্ছে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, সো আচ্ছা। কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স এর কোশ্চেন মার্ক মানে হচ্ছে যে সিকোয়েন্স করার সময় যেমন অনেক সময় লেখা থাকে এইচ জি জি বা সি। ঠিক আছে, এইটা হচ্ছে হুম ওই পার্টিকুলার বেসের ক্ষেত্রে সে কতটুকু কনফিডেন্ট তার একটা রিমার্ক। সো কোশ্চেন মার্ক মানে হচ্ছে এটা ইনস্ট্রুমেন্ট এটাকে হয়তো প্রপারলি কোয়ালিটিটাকে এনহ্যান্স করতে পারে নাই বা এনশিওর করতে পারে নাই। ঠিক আছে, বাট আমাদের এটা নিয়ে বদার হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, যদি এরকম ওকে। 4 নাম্বার লাইনে অর্থাৎ প্লাসের পরের লাইনটাতে আমাদের মেইনলি হুম হুম দেখতে হবে হচ্ছে সেকেন্ড যে লাইনটা, ঠিক আছে, যেটা আমাদের সিকোয়েন্স। যদিও র সিকোয়েন্স আসলে নোটপ্যাড ওপেন করে আমরা আসলে তেমন কিছুই বুঝতে পারবো না যদি না আমরা তাকে ফার্স্ট কিউসি দিয়ে ওপেন করি। ঠিক আছে, ফার্স্ট কিউসি দিয়ে ওপেন করলে আমি তার কোয়ালিটিটা বুঝতে পারবো। ঠিক আছে, এই যে আপনি যেটা বললেন যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের কারণে দেখা যাবে যে ফার্স্ট কিউসিতে যখন আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে যাবেন, হয়তো যে পার সিকোয়েন্স বেস কোয়ালিটি বা পার বেস সিকোয়েন্স কোয়ালিটি যে প্যারামিটার হয়তো কোনো হুম একটাতে ক্রস সাইন বা ডেঞ্জার সাইন দেখাতে পারে। ঠিক আছে, হুম। ওকে। তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আহ, আমি আশা করতেছি যে আপনি সবুজ কিছু বলবেন। জি স্যার, আমার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার এখানে যে বাস্কো স্কোরটার ব্যাপারে বলা হয়েছে, স্যার বাস্কো স্কোর যখন আমি মানে রান দিছি একটু সময় লাগার পরে দেখা গেছে রেজাল্ট যেটা এখানে স্যার অ্যাপসাইলনের পরে একটা পার্সেন্টেজ দেয়া আছে, এখানে স্যার 83.9% স্কোর ছিল। ব্র্যাকেটে আবার দেখা গেছে এস 44.4%, ডি আচ্ছা, 39.5%। আমি আপনাকে এগুলো কোহোস্ট স্যার একটু করে এক্সপ্লেন দিচ্ছি, করলে ভালো আপনি কি হতো। ওপেন করতে পারবেন? আহ, সবুজ, আপনি কি কোহোস্ট করা হলে আপনি কি আপনার স্ক্রিনটা দেখাতে পারবেন? জি স্যার, দেখাইতে পারবো। হ্যাঁ, তাহলে দেখান, তাহলে আমি এখান থেকে ইন্টারপ্রিটেশনটা বলে দিই। আপনাকে অলরেডি কোহোস্ট করা আছে। ওকে। ওকে, আচ্ছা। আহ, এইখানে আমাদের মেইন যেটা ফাইন্ডিংস আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে 83.9% যেটা, এটাই হচ্ছে কমপ্লিটনেস। ওকে, এই কমপ্লিটনেসটাকে আবার যখন সে প্রেডিক্ট করতে যায়, আমরা একদম উপরের থেকে যদি দেখি, আমরা পুরো প্রসেসটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আহ, এই রেজাল্টের উপর একটা লাইন লেখা আছে না, জিন প্রেডিক্টর ইউজড, সেটা হচ্ছে প্রোডিগাল, রাইট? তো সে আসলে কিভাবে কাজ করে আমরা এখান থেকে বোঝা যায়। সে যেটা করে, আপনার জিনোমটাকে সে ভেঙে সেখান থেকে জিন প্রেডিক্ট করে, কত ধরনের জিন আছে। তারপর আমি গতকাল বলেছিলাম যে বাস্কট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তার কতগুলো নন সেট অফ জিন আছে, ঠিক আছে, যেটা দিয়ে সে আপনার জিনোমটাকে কম্পেয়ার করার চেষ্টা করে। যদি সেই জিনগুলো যদি সে পেয়ে যায়, তাহলে সেই অনুযায়ী সে কমপ্লিটনেসটাকে প্রেডিক্ট করে। তো এইখানে আমাদের মেইনলি কনসার্ন যে বিষয়টা, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে রেজাল্টের নিচে C83.9%। ওকে, সো এই অংশটুকুকে বলা হয় হচ্ছে কমপ্লিটনেস। অর্থাৎ এই জিনোমটা আসলে সহজ কথা করে বললেই পুরোপুরি কমপ্লিট না, ঠিক আছে, 83.9%। সো তার মানে বাকিটা কি, নিয়ারলি অ্যাবাউট প্রায় 16.1%, এটা হচ্ছে কন্টামিনেশন, ঠিক আছে। এইটুকুই হচ্ছে আমাদের এই বাস্কেট থেকে মেইনলি আমাদের যেটা জানতে হয়, ঠিক আছে, যে কমপ্লিটনেস হচ্ছে 83.9%। সো আপনি যখন পরবর্তীতে কোনো ডেটার মধ্যে বা কোনো টেবিলের মধ্যে যখন এই ফাইন্ডিংসটা মেনশন করতে যাবেন, তখন শুধুমাত্র এই কমপ্লিটনেসটা মেনশন করলেই হবে। এই যে ভিতরে এস বা ডি যে অংশগুলো বলা আছে, ঠিক আছে, এটা আমাদের জন্য ততটা জরুরি না, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এমনি যদি বলি যে আসলে এই CDFM এগুলাতে আসলে কি বোঝায়, তাহলে সি বলতে তো বললাম যে কমপ্লিটনেস, ঠিক আছে। আর ভিতরের যে মার্কগুলা, ওকে, যে আহ, এই যে SD, এটা হচ্ছে ওই যে যেটা বললাম যে জিন প্রেডিক্ট করার সময়, ঠিক আছে, কতগুলো জিনের পার্সেন্টেজ, তারপর কিছু ট্রান্সক্রিপ্টমিক ডেটা থাকে, ঠিক আছে, এগুলা সে এইভাবে মার্ক করে। আদারওয়াইজ আমাদের শুধু এই সি এর যে ভ্যালুটা, এটাই দরকার, ঠিক আছে। সবুজ, একটা কোশ্চেন করি। 83.9% যদি জিনোম কমপ্লিটনেস হয়, এটার আপনি কেমন বলবেন, ভালো না খারাপ? স্যার ভালোই তো বলা উচিত মনে হয়। ভালো বলা উচিত। যেখানে আমি হান্ড্রেড মোটামুটি পার্সেন্ট ভালো। চাই, ঠিক আছে, নিয়ারলি অ্যাবাউট 17% কন্টামিনেশন, সরি 16% কন্টামিনেশন। তো এই জিনোম নিয়ে কাজ করা পসিবল ফার্দার? স্যার এইটা তাহলে কি বলবো, মানে কন্টামিনেশন হিউজ এরকম? হ্যাঁ, কন্টামিনেশন এটার মধ্যে অনেক বেশি। তার মানে একটা জিনোমের মধ্যে 16% কন্টামিনেশন, ঠিক আছে। সো আপনি তাহলে চিন্তা করেন যে যদি 6 মেগা, জিনোমটার সাইজ যদি হয় 5 মেগাবেজ, ঠিক আছে, তাহলে তার নিয়ারলি প্রায় 20% বা
17% জিনোমের মধ্যে কন্টামিনেশন আছে। তার মানে আপনি যখন ফার্দার এটাকে অ্যানালাইসিস করতে যাবেন, এই কন্টামিনেশনের তো কিছু ফাইন্ডিংস আপনার রেজাল্টের মধ্যে চলে আসবে, ঠিক না? সো এটা কি মিস ইন্টারপ্রিটেশন তৈরি করবে, ঠিক আছে? সো আমরা এই জন্য যেটা বলি যে যদি 100% আসতো তাহলে তো কমপ্লিটনেস, মানে একদম কমপ্লিট জিনোম। এরপর যদি 96% বা তার বেশি হয়, আমরা ফার্দার কাজ করতে পারি, ঠিক আছে? আদারওয়াইজ আমাদের জিনোমটাকে মানে এটাকে আর একটু পলিশ করতে হয়, ঠিক আছে? পলিশ করা বলতে বোঝায় যে এই কন্টামিনেটেড রিজিয়ন গুলাকে বাদ দেয়া, ঠিক আছে? আহ, তারপর হচ্ছে যে রেফারেন্স বেসড অ্যাসেম্বলির মাধ্যমে, ঠিক আছে, শুধুমাত্র ডিজায়ার্ড যে রিড গুলা সেগুলাকে নিয়ে আসা। ওকে, যেমন আমি এখান থেকেই আজকের ক্লাসটা তাহলে শুরু করি। সেটা হচ্ছে দেখেন এখানে 83.9% মানে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা যদি সিউডোমোনাস হয়, তার মানে সিউডোমোনাসের সাথে আদার্স আরো অনেক ধরনের কন্টামিনেশন আছে। কন্টামিনেশন গুলা বিভিন্ন ব্যাকটেরিয়ার কন্টামিনেশন হতে পারে, ঠিক না? সো আমরা যে স্পেটস তারপর হচ্ছে ইউনিসাইক্লার দিয়ে করলাম, এই মেথডটাকে আমরা বলছিলাম হচ্ছে ডিন অফ অ্যাসেম্বলি। ওকে, তার মানে যদি অ্যাসেম্বলির মধ্যে যদি কন্টামিনেশন থেকে থাকে, তাহলে অ্যাসেম্বলিটা আসলো কোথা থেকে? রিড থেকে, রাইট? তার মানে কি রিডের মধ্যে কন্টামিনেশন আছে? আমার কথাটা কি বোঝা গেছে? যে অ্যাসেম্বলির জি মধ্যে স্যার। যদি কন্টামিনেশন থেকে থাকে, তাহলে অ্যাসেম্বলি আমরা কোথা থেকে করেছি? রিড থেকে। তার মানে রিডের মধ্যেও কি কন্টামিনেশন আছে, ঠিক আছে? তো আমরা এই ব্যাপারটাই আজকে একটু চেক করব। আজকে আমাদের আচ্ছা আমি আপনার এটা একটু অফ করেন, আমি আমার লেকচারটা একটু শেয়ার করি। আজকের আমাদের আউটলাইন কি? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যদি আজকে আমাদের মানে আউটলাইন যেগুলো আমরা দেখব সেটা এক নম্বরে দেখবো হচ্ছে রেফারেন্স বেসড জিনোম অ্যাসেম্বলি, ঠিক আছে? রেফারেন্স বেসড জিনোম অ্যাসেম্বলি, এই ব্যাপারটা অনেকে অনেক ক্রিটিক্যালি চিন্তা করে, ঠিক আছে? আবার অনেকে যখন আর্টিকেলের মধ্যে থাকে তারা বিভিন্ন টুলস ইউজ করে। তবে আমাদের এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে র ডেটা, ঠিক আছে, আমরা দেখব র ডেটা থেকে কন্টামিনেটেড রিড গুলা আমরা কিভাবে সরিয়ে ফেলতে পারি বা মুছে ফেলতে পারি, ঠিক আছে? তারপরে আমরা দেখব যে আমরা যে অ্যাসেম্বল জিনোম, ঠিক আছে, এই যে আমরা দেখলাম যে 83.9% হচ্ছে কমপ্লিটনেস, বাকিটা কন্টামিনেশন। তাহলে এই কন্টামিনেশনটাকে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, ঠিক আছে, আমাদের অ্যাসেম্বল ফাইলে। তারপরে আমরা দেখব আমরা এই যে হোল জিনোম যে অ্যাসেম্বলি ফাস্টা ফাইলটা পাচ্ছি, এইটা দিয়ে আমরা কিভাবে ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারি। ইউজুয়ালি আমরা ব্যাকটেরিয়াকে কিভাবে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে 16S rRNA সিকোয়েন্স, ঠিক না? যে আমরা সেটাকে সিকোয়েন্স করে তারপর কি বলে ব্লাস্ট করি। ব্লাস্ট করলে তখন হচ্ছে যার সাথে হাইস্ট সিমিলারিটি এবং ই ভ্যালু দেখায় আমরা তাকে হচ্ছে সিলেক্ট করি, ঠিক আছে? সো 16S rRNA এর মধ্যে যদি আমরা ভালোভাবে ডিটেক্ট করতে পারি, তাহলে আমার কাছে যদি হোল জিনোম থাকে আরো আমি প্রেসাইজলি ডিটেক্ট করতে পারবো। ওকে, আর আরেকটা লাস্ট আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে সিকোয়েন্স টাইপিং। সিকোয়েন্স টাইপিং বলতে আপনারা হয়তো অনেকে এমএলএসটি বা মাল্টি লোকাস সিকোয়েন্স টাইপিং এই টার্মটার সাথে পরিচিত। সো এই আমরা একটা ব্যাকটেরিয়ার কিভাবে সিকোয়েন্স টাইপ বের করতে পারি, বা এটাকে অনেক সময় বলে ক্লোনাল গ্রুপিং, ঠিক আছে, সেটা কিভাবে ডিটেক্ট করতে পারি সেটাও আজকে আমরা দেখব। তো আমরা আজকের সেশনটা শুরু করব হচ্ছে রেফারেন্স বেসড জিনোম অ্যাসেম্বলি দিয়ে। ওকে, তাহলে আমরা সেশনটা শুরু করি। ওকে, তোমার এখানে একটু কি হচ্ছে? আচ্ছা, সো আমরা গ্যালাক্সিতে অ্যাজ ইট ইজ কাজগুলো করব। সো আমাদের রেফারেন্স বেস সিকোয়েন্স অ্যাসেম্বলির আসলে আমরা কখন করব আর কখন ডিন অভ অ্যাসেম্বলি করব, ঠিক আছে? এটা একটা কোশ্চেন আসতে পারে। সো ডিন অভ অ্যাসেম্বলি সাধারণত এটা সাজেস্ট তখনই করে যখন ব্যাকটেরিয়ার আইডেন্টিটিটা আমাদের জানা না থাকে, ঠিক আছে? আহ, যেমন আপনি হয়তো একটা আননোন ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছেন বা একটা আনইউজুয়াল ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছেন, অথবা এমন একটা ব্যাকটেরিয়া যার জন্য কোনো রেফারেন্স সিকোয়েন্স এনসিবিআই তে নাই, ঠিক আছে? এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আমরা ডিরেক্ট ডি নভো অ্যাসেম্বলিতে চলে যেতে পারি, ঠিক আছে, যেটা হচ্ছে স্পেটস তারপর ইউনিসাইক্লার। যদিও স্পেটস এবং ইউনিসাইক্লারকে ইদানিং বলা হয় হাইব্রিড অ্যাসেম্বলার। হাইব্রিড অ্যাসেম্বলার মানে হচ্ছে তারা ডিনভো কাজও করতে পারে আবার রেফারেন্স বেসডও কাজ করতে পারে। ওকে,
সো আমরা যদি রেফারেন্স বেসড চিন্তা করি, তাহলে রেফারেন্স বেসড অ্যাসেম্বলিটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটার কারণ হচ্ছে ওই যে আমরা যে র সিকোয়েন্সটা পেলাম তার মধ্যে কন্টামিনেশন থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আমি যখন একটা ব্যাকটেরিয়া সিকোয়েন্সিং এ দিচ্ছি তার আগে তো আমি জানি এটা কি ব্যাকটেরিয়া, ঠিক না? আমাদের মোটামুটি একটা প্রিজাম্পটিভ আইডেন্টিফিকেশন করা থাকে, ঠিক আছে? তো রেফারেন্স বেসড অ্যাসেম্বলির স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে আপনি র ফাইলটা পেলেন, ফার্স্ট কিউ ফাইল পেলেন, ঠিক আছে? সো এর মধ্যে মিলিয়নস অফ রিড আছে। তো আপনি যেটা করবেন, আপনি একটা রেফারেন্স জিনোমের সাথে আপনার রিড গুলাকে অ্যালাইন করাবেন, ঠিক আছে? সো যে রিড গুলা অ্যালাইন করবে তারাই হচ্ছে ওই পার্টিকুলার ব্যাকটেরিয়ার জন্য ফিক্সড, আর বাকি যে রিড গুলা অ্যালাইন করবে না তারা হচ্ছে কন্টামিনেশন। ওকে, এখন যদি আপনি অ্যালাইন রিড গুলাকে মার্জ করেন তাহলেও কিন্তু আপনি একটা অ্যাসেম্বলি ফাইল পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর আনঅ্যালাইন যারা ম্যাচ করলো না তারা কন্টামিনেশন, সো তাদেরকে আপনি শুরুতেই স্ক্রিন আউট করে ফেললেন, ঠিক আছে? সো আমরা এই প্রসেসটা একবার দেখি, দেখলে হয়তো আরো ভালো হয় বুঝতে পারবো। ওকে, সো এই রেফারেন্স বেস অ্যাসেম্বলি করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সিকোয়েন্সকে অ্যালাইন করানো, ঠিক আছে? কার সাথে অ্যালাইন করাবো? সেটা হচ্ছে একটা রেফারেন্স জিনোমের সাথে। সো ধরেন মনে করেন যে আমি আপনাদেরকে যে ডেটাটা দিছি সেটা হচ্ছে সিউডোমোনাস অ্যারুজিনোসার, ঠিক আছে? তো আপনি এনসিবিআই থেকে যাবেন, এনসিবিআই থেকে ওই যে আমরা তো লাস্ট বা তার আগের ক্লাসে দেখেছিলাম না, ওই যে সিউডোমোনাস অ্যারুজিনোসার কিভাবে হোল জিনোম সার্চ করতে হয়, তারপর একটা গ্রিন মার্ক থাকলে সেটাকে আমরা বলতেছি রেফারেন্স জিনোম, ঠিক আছে? সো আমরা যখন রেফারেন্স বেস অ্যাসেম্বলি করতে যাব আমাদের প্রথম কাজ হবে ওই আমাদের যে রেফারেন্স জিনোম যেটা সেটাকে ডাউনলোড করে এইখানে আপলোড করে ফেলা, ঠিক আছে? সো আপলোড করলে করলে আপনি ডান পাশের উইন্ডোতে এই সিকোয়েন্সটা দেখতে পারবেন। ওকে, সো আমি আমার কাজের সাপেক্ষে ধরে নেই যে আমার আজকের কাজের জন্য এই যে 17 নাম্বার যে ফাইলটা এটা হচ্ছে আমার রেফারেন্স জিনোম। ধরেন এটাকে আমি লিখে নেই, ঠিক আছে? রেফারেন্স জিনোম। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে দেখি যে আমরা কিভাবে করতে পারি এটার এই প্রসেসটা করার জন্য আমরা প্রথমে রিড অ্যালাইন করার জন্য যে টুলটা ইউজ করব তার নাম হচ্ছে বৌটাই, BOWTI, বৌটাই, ঠিক আছে? বা বৌটাই বলে। দেখেন এটার মধ্যে লেখাই আছে যে ম্যাপস রিডস, আচ্ছা আমরা একটু দেখি আমার এখানে, আচ্ছা ম্যাপ রিডস এগেইনস্ট রেফারেন্স জিনোম, ঠিক আছে? সো এটা করার জন্য আমরা যে কাজটা করব প্রথমে আহ, আমাদের এই ডেটাটা কি পেয়ার্ড এন্ড ডাটা, সো আমি এখানে পেয়ার্ড এন্ড সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? পেয়ার্ড এন্ড সিলেক্ট করার পরে আমার যে একদম র ডাটার R1 ফাইল এখানে পেয়ার্ড এন্ড ডাটার মধ্যে আমি দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে রিভার্স এন্ডটা সিলেক্ট করে দিলাম। সো R1 R2, আচ্ছা এরপরে এই পার্টিকুলার টার্মিনোলজিটা বেশি জরুরি। দেখেন এখানে একটা টার্ম আছে যে রাইট আনঅ্যালাইন রিডস, ওকে, টু সেপারেট ফাইলস, আর রাইট অ্যালাইন রিডস টু সেপারেট ফাইলস, ঠিক আছে? আমরা এখানে যেটা করব যে অ্যালাইন আমরা চাই আমাদের র ফাইল থেকে, ঠিক আছে, র ডেটা থেকে যারা রেফারেন্স জিনোমের সাথে অ্যালাইন করবে তাদেরকে আমি একটা সেপারেট ফাইল করে ফেলবো যাতে আমরা পরবর্তীতে তাদেরকে অ্যাসেম্বল করতে পারি, ঠিক আছে? সো আনঅ্যালাইন রিড গুলো আমাদের দরকার নাই, আমরা বরং অ্যালাইন রিড নিয়ে কাজ করি। এখানে যে রাইট অ্যালাইন রিড আছে টু সেপারেট ফাইলস এটাকে আমরা ইয়েস করে দিব। ওকে, ইয়েস করে দিব, আর বাকি সব যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। দেখেন আমাদের জিনোম যেটা পেয়ার্ড এন্ড ফাইল সেটা সিলেক্ট করে দিছি, আমরা অ্যালাইন রিড চাই সেটাও মেনশন করে দিলাম। আমাদের এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রেফারেন্স জিনোম, ঠিক আছে, যার সাথে রিড গুলাকে অ্যালাইন করাবে। আচ্ছা, এইখানে দেখবেন যে এখানে কিছু বিল্ট ইন জিনোম আছে, ঠিক আছে? বিভিন্ন অ্যানিমেল থেকে শুরু করে যেমন অ্যারাবিডপসিস থ্যালিয়ানা আছে, তারপর হচ্ছে ক্যানোরাবডেটিস এলিগেন্স আছে, চিকেনের আছে। কিন্তু আমরা যদি আমাদের রেফারেন্স জিনোমটা সেপারেটলি আপলোড করে থাকি তাহলে এই যে উইল ইউ সিলেক্ট এ রেফারেন্স জিনোম ফ্রম ইওর হিস্ট্রি, এখান থেকে নিচের অপশনটা দিয়ে দিবেন ইউজ এ জিনোম ফ্রম দ্য হিস্ট্রি। ওকে, সো হিস্ট্রিতে এখানে আমরা আমাদের এই যে রেফারেন্স জিনোম যে অংশটা 17 নাম্বার ফাইল এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, দিয়ে আমরা জাস্ট রান টুলে দিব। এখন আমাকে কেউ বলতে পারবেন আমি যদি এখন রান টুলসে দেই তাহলে ও আমাকে কয়টা ফাইল দিবে?
স্যার ও আমাকে সেপারেটেড ফাইলটা দিবে স্যার, যেটা অ্যালাইন হয়েছে। হ্যাঁ, তার মানে ফরওয়ার্ডের জন্য একটা আর রিভার্সের। রিভার্সের জন্য একটা। ঠিক আছে, তো আমরা দেখলে যে রান তুলে দিলাম। দেখেন, যদিও তিনটা ফাইল জেনারেট করছে, 26 নাম্বার ফাইলটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের। এই দেখেন এখানে যে বোটাই টু অ্যালাইন রিড, এই যে এল হচ্ছে হচ্ছে রিভার্স বা এল আর আমরা যেটাই বলি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। ঠিক আছে, মানে আহ, এখানে আবার মার্কও করা আছে। দেখেন 25 নাম্বার ফাইলের অরিজিন হচ্ছে ডেটা 1, তার মানে আর বোঝাচ্ছে হচ্ছে ফরওয়ার্ড স্ট্যান্ডকে, এই যে R1, আর এল বোঝাচ্ছে হচ্ছে R2 ফাইলকে। ঠিক আছে, সো এখন যেটা হবে, এই যে 25 এবং 26 নাম্বার ফাইলের মধ্যে ওই সকল রিড গুলাই থাকবে যেটা রেফারেন্স জিনোমের সাথে ম্যাচ করছে। ঠিক আছে, সো এরপরে আপনি চাইলে আবার সেই ইউনিসাইক্লার বা স্পেডস দিয়ে এটাকে অ্যাসেম্বলি করে ফেলতে পারেন। ঠিক আছে, সো এই এই প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন যে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করলাম? জি স্যার। আচ্ছা, স্যার আমি একটা আর কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বলেন। স্যার আমরা যেহেতু এটার সাথে অ্যালাইন করতেছি, তার মানে হচ্ছে আমাদের যে নিজস্ব যে জিনোমটা, ওটা ব্যাকটেরিয়াল যে জিনোমটা হ্যাঁ, যেটা আমরা ইনসার্ট করছি, তাহলে ওটার ক্যারেক্টারিস্টিক্স তো অনেকটা একদম রেফারেন্সের সাথে পুরো মিলে যাবে না? না না, শোনেন, আমরা যেটার সাথে অ্যালাইন করব, ঠিক আছে, সে শুধু রিড গুলাকে অ্যালাইন করে নিবে, কিন্তু রিডের মধ্যে কিন্তু নিউক্লিওটাইড সিকোয়েন্সকে সে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, সে কিন্তু বুঝতে পারছি। জাস্ট প্রত্যেকটা রিডকে সে চেক করে দেখবে যে আচ্ছা, রেফারেন্স জিনোম সিউডোমোনাস অ্যারোজিনোসার, ওকে অ্যালাইন করার পরে এটা সিউডোমোনাস অ্যারোজিনোসা হয় কিনা। যদি এরকম হয় যে ওটা স্টাফাইলোককাস অরিয়াসের মনে হচ্ছে, তাহলে তাকে বাদ দিয়ে দিবে। কিন্তু রিডের মধ্যে যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স, সেটাকে সে কখনোই চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আমি প্রসেসটাকে যদি এইভাবে বলি, যে খেয়াল করেন স্ক্রিনে, যে এইটা মনে করেন হচ্ছে আপনার রেফারেন্স জিনোম, আর লিখলাম। ঠিক আছে, সো আর এইগুলা হচ্ছে আপনার রিড, এই যে এগুলা হচ্ছে আপনার রিড। ওকে, সো আপনি জানেন যে এই রিডের মধ্যে হয়তো কন্টামিনেশন আছে। ঠিক আছে, রিডের মধ্যে হয়তো কন্টামিনেশন আছে। এখন অ্যালাইনমেন্টের মেকানিজম হচ্ছে এই বোটাই বা রেফারেন্স বেসড অ্যাসেম্বলির মাধ্যমে আমরা যে কাজটা করব, এই রেফারেন্স জিনোমের সাথে আমি ধরে নেই, আমি আমি যে ব্যাকটেরিয়াটা সিকোয়েন্স করছি, এই রিড গুলা সিউডোমোনাস অ্যারোজিনোসার। ঠিক আছে, কিন্তু সামহাও এর মধ্যে কন্টামিনেশন আসছে। তাহলে আমি কিভাবে সেপারেট করব? আমি সিউডোমোনাস অ্যারোজিনোসার এই রেফারেন্স জিনোমটা নিলাম, নিয়ে আমার এই বোটাই টুলের মাধ্যমে এই রিড গুলাকে রেফারেন্সের সাথে অ্যালাইন করব। সো যদি এই প্রথম রিডটা যদি সিউডোমোনাস অ্যারোজিনোসার হয় এবং এ যদি এই রেফারেন্সের সাথে মিলে যায়, তাহলে সে এই অ্যালাইন ডাটার মধ্যে চলে আসবে। এখন কোনো কারণে যদি এরকম হয় যে এটা স্ট্যাফাইলোককাস অরিয়াসের, অর্থাৎ এটা রেফারেন্স জিনোমের সাথে অ্যালাইন করতেছে না, তাহলে কিন্তু সে বাদ পড়ে যাবে। তার মানে কি, দেখেন, কন্টামিনেশন কিন্তু আপনি এই স্টেজেই রিমুভ করে ফেললেন। ঠিক আছে, সো তাহলে এই যে আমাদের 25 এবং 26 নাম্বার ফাইলে আসলে কারা থাকবে? যারা হচ্ছে আমার রেফারেন্সের সাথে অ্যালাইন করতে পারতেছে। ঠিক আছে, ফরওয়ার্ড স্ট্যান্ডে যারা অ্যালাইন করতে পারতেছে তারা থাকবে এই যে আর 25 নাম্বার ফাইলে, আর যারা রিভার্স স্ট্যান্ডে যারা অ্যালাইন করতে পারবে তারা হচ্ছে 26 নাম্বার, এই যে এল দ্বারা যেটাকে ডিনোট করা হয়েছে, সরি, এল এবং আর দুইটা। এখন এই দুইটা ফাইলকে আপনি যদি আবার সেই ইউনিসাইক্লার বা স্পেডসে দেন, এবার দেখবেন আপনি কোনো কন্টামিনেশন পাবেন না এবং কমপ্লিটনেস অনেক হয়তো ভালো পাবেন। ঠিক আছে, আচ্ছা, কমপ্লিটনেস, আরেকটা ব্যাপার হচ্ছে কি কারণে কমপ্লিটনেস কমে যায়। একটা হচ্ছে যদি অনেক বেশি কন্টামিনেশন থাকে, আরেকটা হচ্ছে যদি মিসিং রিজিয়ন অনেক বেশি থাকে। ঠিক আছে, যদি দেখা যায় যে অনেক বড় মিসিং রিজিয়ন আছে, স্বাভাবিকভাবেই কমপ্লিটনেস কমে যাবে। ঠিক আছে, সো রেফারেন্স বেসড অ্যাসেম্বলিটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ, সো তাহলে আমরা যখন নেক্সট টাইম কাজ করতে যাব, তাহলে আমাদের কাছে যে কোশ্চেনটা থাকবে, 1 নাম্বার হচ্ছে ডিনোভো অ্যাসেম্বলি নাকি রেফারেন্স বেসড অ্যাসেম্বলি। ইউজুয়ালি যদি আমাদের রেশনালটা এরকম, যদি একদম আননোন ব্যাকটেরিয়া হয়, তার জন্য রেফারেন্স জিনোম না থাকে, তাহলে আমরা কোনটা ইউজ করব? ডিনোভো অ্যাসেম্বলি ইউজ করব। ঠিক আছে, আর যদি আমাদের রেফারেন্স জিনোম থাকে এবং ব্যাকটেরিয়া যদি নোন হয়,
তাহলে আমরা রেফারেন্স বেস অ্যাসেম্বলি ইউজ করব। আর কোন পার্টিকুলার টুলসটা ইউজ করব, আমরা হাইব্রিড অ্যাসেম্বলার মেকানিজম ইউজ করতে পারি। তো হাইব্রিড অ্যাসেম্বলার কারা? হাইব্রিড অ্যাসেম্বলার হচ্ছে স্পেস এবং ইউনিসাইক্লার। কোথাও 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 লেখা থাকে যে স্পেসকে তারা ডিনভো অ্যাসেম্বলার বলে, ইউনিসাইক্লারকে আবার নাওএডেজ তাদেরকে মানে হাইব্রিড অ্যাসেম্বলারও বলে, কারণ এদের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। ওকে, সো এই বোটাই টুর আরো অনেক ইউজ আছে, ঠিক আছে? আরো অনেক ইউজ বলতে যেমন ধরেন এটা তো আমরা হোল জিনোম পড়তেছি, ঠিক আছে? ধরেন এরকম হইলো যে আহ আপনার আপনি যে ফার্স্ট কিউ ফাইলটা নিয়ে কাজ করতেছেন, সাপোজ দুইটা ব্যাকটেরিয়ার জিনোম এখানে চলে আসছে, ঠিক আছে? দুইটা ব্যাকটেরিয়ার জিনোম, এখন বলেন তো কেউ বলতে পারবেন যে দুইটা ব্যাকটেরিয়ার জিনোম আপনি কিভাবে সেপারেট করতে পারেন? দুইটা রেফারেন্স। আর কেউ? তো দুইটা জিনোমের মধ্যে হচ্ছে কি আমি অ্যাসেম্বলি করে দেখবো সিমিলারিটি কেমন আছে, যদি বেশি সিমিলারিটি না থাকে তাহলে দুটো ডিফারেন্স। আচ্ছা, ওই তানভীর যে অ্যান্সারটা দিছিলেন, হ্যাঁ দ্যাটস রাইট। অর্থাৎ আপনার যদি জানা থাকে, আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোন ব্যাকটেরিয়ার জিনোম এখানে মানে ডিএনএ সিকোয়েন্স গুলো আছে, তাহলে ধরেন আপনাকে আমি যে ডিএনএ সিকোয়েন্সটা দিছি বা ফার্স্ট কিউ ফাইল দিছি, ধরেন তার মধ্যে ক্লেবশিয়েলা নিউক্লিওটাইডও আসছে, মানে রিডও আছে, আবার সিউডোমোনাসের রিডও আছে, ঠিক আছে? তো আপনি যেটা করতে পারেন যে প্রথমে ওই ফার্স্ট কিউ ফাইলটাকে সিউডোমোনাসের রেফারেন্স জিনোম দিয়ে অ্যালাইন করলেন, তাহলে যে অ্যালাইন রিড গুলা পাবেন সেটা সিউডোমোনাসেরও জিনোসার। এরপর সেই ফার্স্ট কিউ ফাইলটাকে মানে র ফাইলটাকে এবার ক্লেবশিয়েলা নিউমোনির বা ক্লেবশিয়েলা স্পেসিসের আপনি রেফারেন্স জিনোম ইউজ করে সেটাকে অ্যালাইন করলেন, তাহলে এখন যে অ্যালাইন রিড গুলা পাবেন সেগুলা কি ক্লেবশিয়েলা নিউমোনির, ঠিক আছে? এবার তাদেরকে আপনি সেপারেটলি অ্যাসেম্বলি করলে দুইটা ডিফারেন্ট ব্যাকটেরিয়ার রিড গুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। বুঝা গেছে ব্যাপারটা? সো নেক্সট টাইম যদি কখনো এরকম কন্টামিনেটেড জিনোম আসে বা চেক করার পরে যদি দেখেন যে মাল্টিপল ব্যাকটেরিয়ার জিনোম আছে, ঠিক আছে, তাহলে আপনারা এটাকে এই অ্যালাইনমেন্টের মাধ্যমে স্ক্রিন আউট করতে পারবেন। ব্যাকটেরিয়ার আনঅ্যালাইন সিকোয়েন্স গুলাকে আপনি বাদ দিলেই, অ্যালাইন সিকোয়েন্স গুলো অ্যাসেম্বলি করলেই আপনি দেখা যাবে যে বেশ ভালো অ্যাসেম্বলি হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা নিয়ে ফার্দার কাজ করতে পারবেন। ওকে, এইটা ছিল হচ্ছে রেফারেন্স বেস অ্যাসেম্বলির মেথড। এখন আমরা যে প্রসেসে যাব সেটা হচ্ছে কন্টামিনেশন ডিটেকশন, ঠিক আছে? এই কাজটা আপনারা আমার সাথে সবাই করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি যে ফাইলটা দিয়েছি এটার কি কেউ অ্যাসেম্বলি করেছেন? গতকাল কেউ করেছেন? জি স্যার, করেছিল। জি স্যার। কন্টিক কতগুলো আসছে? অনেক আসছে না? জি স্যার, অনেকগুলো আসছে, 900-র উপরে। দুইটা দিয়ে করলে দুই রকম ভাবে আসছে আর কি। স্পেডসে অনেক আসছে, স্পেডসে তো হ্যাঁ অনেক আসার এক্সপ্রেস, কথা। হ্যাঁ ওখানে 900-র উপরে আসছে, আচ্ছা, আরেকটাতে হচ্ছে 800-র উপরে আসছে। আসছে। আর কেউ করেছেন? আমাদের 6200 সামথিং। হ্যাঁ হ্যাঁ, 6200 সামথিং না? হ্যাঁ। আর আর আমারও কেউ? এরকম আসছে, এরকমই আসছে, ছয় রাইট? হাজার চারশো তিরিশ 6430। তার মানে আসলে আমি আপনাদেরকে যে সিকোয়েন্স ফাইলটা দিয়েছি, ঠিক আছে, এটা প্র্যাকটিসের জন্য, এটা একটা কন্টামিনেটেড ফাইল। ওকে, এটা আমি ইচ্ছা করে আপনাদেরকে শেয়ার করছি কারণ আপনারা যাতে আরো বেশি এক্সটেন্সিভলি অ্যানালাইসিস শিখতে পারেন, ঠিক আছে? এখন এই যে আমি বললাম যে আপনারা যে 6000টা কন্টিক পেলেন বা একজন 800টা কন্টিক পেলেন, ঠিক আছে, এই 800টা কন্টিকের মধ্যে সবাই কি একই ব্যাকটেরিয়ার? এইটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, এই জিনিসটা আমরা এখন চেক করব। সো আপনারা যারা 6000 কন্টিক পেয়েছেন, ঠিক আছে, বা 800 কন্টিক পেয়েছেন, তারা এখনকার এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন, ঠিক আছে? ফলো করলে বুঝতে পারবেন যে আপনার অ্যাসেম্বলির মধ্যে আসলে কত ধরনের ব্যাকটেরিয়া আছে। ওকে, যেমন আমরা এটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে ক্র্যাকেন নামের একটা টুল ইউজ করব। ক্র্যাকেন, KRAKEN, ক্র্যাকেন, ঠিক আছে? আচ্ছা, ক্র্যাকেন আপনি এখানে সার্চ করলেই দেখা আসবে যে অ্যাসাইন ট্যাক্সোনমিক লেভেলস টু সিকোয়েন্সিং রিডস, ঠিক আছে? অর্থাৎ আপনার যে ফার্স্ট কিউ ফাইলের যে রিড গুলা, তাকে সে একটা ট্যাক্সোনমিক লেভেল দিবে, মানে এই রিডটা কোন ব্যাকটেরিয়ার হতে পারে সেটাকে সে লেভেল করে দিবে। সো আমরা রিড গুলাকে লেভেল করতে গেলে দেখা যায় যে অনেক সময় লাগে, কারণ মিলিয়নস অফ রিডস থাকে।
তো আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে ফাস্টা ফাইলের মধ্যে, অ্যাসেম্বল ফাইলের মধ্যে যে কন্টিক গুলো আছে, তাকে আমরা একটা ট্যাক্সোনমিক লেভেল দিতে পারি। যদি দিতে পারি তাহলেই তো বুঝতে পারবো যে কোন কন্টিকটা আসলে কোন ব্যাকটেরিয়ার। এখন সব কন্টিকি যদি একই ব্যাকটেরিয়ার হয়, তাহলে কি কন্টামিনেশন বেশি না কম, ভালো না খারাপ? ভালো, কন্টামিনেশন কম। কন্ট্রিবিউশন কম। কম। কম, তার মানে ভালো, ঠিক না? তো আমরা এই জিনিসটা একটু চেক করি, ঠিক আছে? আমরা এখানে ক্র্যাকেনের মাধ্যমে যেটা করব, সিঙ্গেল বা পেয়ারড এন না দিয়ে আমরা সিঙ্গেলই রাখি। আমরা এখানে র ফাইল না দিয়ে আমরা আমাদের অ্যাসেম্বল যে ফাস্টা ফাইল সেটাকে সিলেক্ট করে দেই, ঠিক আছে? মানে আমাদের যে অ্যাসেম্বলি ফাইল, দেখেন ক্র্যাকেনের ইনপুট ফাইল কিরকম, সে ফাস্টা ফাইল কেউ নিতে পারে, ফাস্ট কিউ ফাইল কেউ নিতে পারে। ওকে, সো আমি এখানে ফাস্টা ফাইলকেই দিচ্ছি, কারণ ফাস্ট কিউ ফাইলের মধ্যে রিডস থাকে মিলিয়নস অফ, আর ফাস্টা ফাইলের মধ্যে মাত্র কত, মানে কয়েকটা হচ্ছে অ্যাসেম্বল ফাইল থাকে। ওকে, সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমার এখানে ধরেন এই যে আমি যে রেফারেন্স জিনোম যে পার্টটা সেটাকেই সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, একটা আছে প্রিন্ট দিয়ে, প্রিন্ট। আচ্ছা, আমরা ক্র্যাকেন 2 দিয়ে কাজ করি, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ক্র্যাকেন ইউজ না করে আপনারা ক্র্যাকেন 2 ইউজ করবেন। আপনি ক্র্যাকেন লিখে সার্চ করলে এই ক্র্যাকেন 2 হচ্ছে ক্র্যাকেনের আপডেটেড ভার্সন, ঠিক আছে? সো ক্র্যাকেন 2 তে যে এইখানে সিঙ্গেলই থাকবে ইনপুট সিকোয়েন্সের, এইখানে আপনার যে অ্যাসেম্বল ফাইলটা সেটা সিলেক্ট করে দিবেন। দিয়ে এইখানে দেখেন একটা অপশন আছে, প্রিন্ট সায়েন্টিফিক নেমস ইনস্টিড অফ জাস্ট ট্যাক্স আইডিস, ঠিক আছে? অর্থাৎ এই ফাইলটার আউটপুট যেটা হয়, এই ফাইলটার আউটপুট আপনি এইভাবে দেখবেন যে আপনার প্রত্যেকটা কন্টিগের পাশে, ঠিক আছে, সে ব্যাকটেরিয়ার নাম লিখে রাখছে, ঠিক আছে, যে এই কন্টিগটা কোন ব্যাকটেরিয়ার, ওই কন্টিগটা কোন ব্যাকটেরিয়ার, ঠিক আছে? সেটা আমরা এই এখানে যদি ইএস সিলেক্ট করে দিই তাহলে সহজেই দেখতে পারবো, ঠিক আছে? জাস্ট এটা করে লাস্টলি আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডেটাবেস সিলেক্ট করে দিতে হবে, কারণ ক্র্যাকেনের প্রচুর ডেটাবেস আছে। সো এখানে যদি ডেটাবেস নিয়ে আপনারা কনফিউজড হয়ে যান, আমার সাজেশন হচ্ছে যে এখানে যে ডিফল্ট যে ডেটাবেসটা সেট করা স্ট্যান্ডার্ড, ওকে, এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে জাস্ট এখানে রান টুলসে দিয়ে দিবেন, ঠিক আছে? সো এখানে সে যেটা করবে যে আপনার প্রত্যেকটা কন্টিককে একটা ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করে দিবে, যে এটা কোন ব্যাকটেরিয়ার হতে পারে, ঠিক আছে? সো আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা করে রাখছি, আমি সেটার রেজাল্ট একটু দেখাই আপনাদের। দেখেন, এই যে ক্র্যাকেনের রেজাল্টটা যখন হয়ে যাবে তখন আপনি এখানে ডিসপ্লে সাইনে ক্লিক করবেন। ডিসপ্লে সাইনে ক্লিক করলেই দেখেন আমাদের এখানে রেজাল্টটা, দেখেন কন্টিক নাম্বার 1, এইটাকে সে, আমার যে ব্যাকটেরিয়াটা ছিল সেটা আসলে ছিল ব্যাসিলাস সিরিয়াস। দেখেন কন্টিক 1 এর পাশে সে ব্যাসিলাস সিরিয়াস লিখে রাখছে। আরো নিচের দিকে যান, এভাবে সব কন্টিকের পাশেই দেখবেন যে সে ব্যাকটেরিয়ার নাম লিখে রাখছে। দেখেন কন্টিক নাম্বার 2 ব্যাসিলাস সিরিয়াস, ঠিক আছে? আরো নিচের দিকে যাই, কন্টিক নাম্বার 3 ব্যাসিলাস সিরিয়াস, ঠিক আছে? সো এইভাবে আপনারা প্রত্যেকটা ফাইলের জন্য কন্টিগের জন্য চেক করবেন। দেখেন 4 নাম্বার কন্টিগও ব্যাসিলাস সিরিয়াস, ঠিক আছে? এখন যদি এরকম হতো যে 4 নাম্বার কন্টিগটাকে সে স্টেফাইলোককাস অরিয়াস বলতেছে, তার মানে আপনার উচিত এই কন্টিগটাকে আসলে ডিলিট করে দেয়া, কারণ এই জিনোমটা কন্টামিনেটেড হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে আমরা আমাদের অ্যাসেম্বলড ফাইলের মাধ্যমে মধ্যে আমরা কন্টামিনেশন ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? সো যারা, আমি যে ফাইলটা দিয়েছি, যারা অলরেডি অ্যাসেম্বলি করে ফেলছেন, তারা এইভাবে ক্র্যাকেন 2 দিয়ে ট্যাক্সোনমিক অ্যাসাইনমেন্ট করে দেখেন যে আপনাদের আহ, কোন কোন ব্যাকটেরিয়ার জন্য সে লেভেল করে, ঠিক আছে? সো এইটাকে, যেহেতু এখানে প্রায় 90 থেকে 100টার মতো কন্টিগ আছে, আমরা যে কাজটা করতে পারি সহজে ভিজুয়ালাইজ করার জন্য, আমরা এখান থেকে এই সেভ ফাইলে দিব, ঠিক আছে? একটা হচ্ছে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করলে সে একটা টেবুলার ফাইল তৈরি করবে। এই ফাইলের ভিউটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। ওকে, এখানে খেয়াল করেন,
আমি যে ব্যাকটেরিয়াটার অ্যাসেম্বলি এখানে কাজ করতেছি সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস। ঠিক আছে, ব্যাসিলাস সিরিয়াস। তো আমার এই ব্যাকটেরিয়াটা অ্যাসেম্বলি করার সময় টোটাল কন্টিক ছিল হচ্ছে 124টা। ঠিক আছে, সরি 125টা। সো আমি এখন প্রত্যেকটা কন্টিগের জন্য দেখি সে কোন ব্যাকটেরিয়া অ্যাসাইন করলো। ঠিক আছে, দেখেন কন্টিগ 1 ব্যাসিলাস সিরিয়াস, কন্টিগ 2 ব্যাসিলাস সিরিয়াস। দেখেন মোটামুটি সব কন্টিগই কি ব্যাসিলাস সিরিয়াস দেখাচ্ছে না? এরপর আরো নিচের দিকে যাই, প্রত্যেকটা কন্টিগের পাশে সে একটা ট্যাক্সোনমি অ্যাসাইন করে রাখছে। তো দেখেন মোটামুটি সবগুলা কন্টিগই ব্যাসিলাস সিরিয়াস। একটাকে দেখাচ্ছে ব্যাসিলাস থারিনজিয়েন্সিস। ঠিক আছে, সো ব্যাসিলাস থারিনজিয়েন্সিস বললেও এটা ব্যাসিলাস জেনাসেরই। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই। দেখেন আমাদের মোটামুটি সবগুলাই কিন্তু ব্যাসিলাসের মধ্যে। সো আমরা এটা কি বলতে পারি যে এর কমপ্লিটনেস এবং এটার কন্টামিনেশন দুইটাই যদি চিন্তা করি তাহলে এটা কি অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল না? আপনাদের কাছে কি মনে হয়? অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল, ঠিক না? কারণ আমি এখানে দেখতেছি যে একদম কন্টামিনেশন নাই বললেই চলে। সো কারো যদি সিউডোমোনাস অ্যারোজিনোসা হয় তাহলে চিন্তার কারণ কারণ নাই। এখানে সিউডোমোনাস অ্যারোজিনোসাও সিকোয়েন্সও আসতে পারে, সিউডোমোনাস পিউটিডার সিকোয়েন্সও আসতে পারে, সিউডোমোনাস ফ্লোরেসেন্সের সিকোয়েন্সও আসতে পারে। আবার অনেক সময় পাশে লেখা থাকে যে এই পার্টিকুলার সিকোয়েন্সটা কোনো প্লাজমিড বর্ন হতে পারে কিনা, মানে প্লাজমিড অরিজিন কিনা। ঠিক আছে, সেটাও মেনশন করা থাকতে পারে। ওকে, সো তো তাহলে আমরা কি এই মেকানিজমটা বুঝলাম যে কিভাবে আমরা একটা সিকোয়েন্সের মানে কন্টামিনেশন চেক করতে পারি? এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি সাজেস্ট করব হচ্ছে যারা ওই যে 800 বা 900 বা 6000 কন্টিক, ঠিক আছে, মানে পেয়েছেন, তারা কি ক্র্যাকেনে অ্যাসাইন করেছেন? জি স্যার। আহ কি হয়েছে? এখনো হওয়ার কথা না, একটু সময় লাগবে। জি স্যার, এখন স্যার লোডিং চলতেছে। এখনো লোডিং চলতেছে না? আচ্ছা, হলে তারপর আমরা এটা দেখব। ঠিক আছে, যে আপনাদের ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতেছেন, আপনারা এটাকে কিভাবে সরিয়ে রিমুভ করতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা একটু পরে দেখব। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের কন্টামিনেশন চেক করা। ঠিক আছে, এখন আমরা যে পার্টে চলে যাব সেটা হচ্ছে হোল জিনোম বেসড ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশন। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা ওয়ে দেখাই যে কন্টামিনেশন চেক করার। ঠিক আছে, কেউ একজন আমাকে বলেন তো, যদি ব্যাকটেরিয়া একটাই হয়, ঠিক আছে, তাহলে 16S এর সিকোয়েন্স আপনি কয়টা পাবেন? কেউ বলতে পারবেন? যদি আমি আমার মানে কোশ্চেনটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল জিনোমের মধ্যে যদি, ঠিক আছে, কোনো কন্টামিনেশন না থাকে তাহলে আপনি কয়টা 16S আরআরএন এর সিকোয়েন্স পাবেন? একটা একটাই 16 তো। স্যার। একটাই, এক্স্যাক্টলি। এখন যদি আপনি সামহাউ দুইটা 16S আরআরএন এর সিকোয়েন্স পেয়ে যান, ঠিক আছে, তাহলে কি সেটাকে কন্টামিনেটেড বলতে পারবো? দুইটা আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে কি সেটা কন্টামিনেটেড না? জি আমার স্যার। কথাটা কন্টামিনেশন কি এটা বুঝতে না। পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন ওই 8000 সিকোয়েন্স যিনি পেয়েছেন বা 900টা যে পেয়েছেন, আপনাদের কি সেই অ্যাসেম্বল ফাইলটা ডাউনলোড করা আছে? অথবা না স্যার, আপনার, ডাউনলোড করা হয় নাই স্যার। আচ্ছা সজীব, আপনি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন? তাহলে আপনার এখানে আমি দেখাতাম, আমার মনে হয় সেটা আরো ভালো হতো। সজীব, আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন? তাহলে আপনার স্ক্রিন থেকেই দেখাই আমি যে আমরা কিভাবে কন্টামিনেশন চেক করতে পারি এবং কি কি ব্যাকটেরিয়ার কন্টামিনেশন আছে সেটা ডিটেক্ট করতে পারি। হুম, আহ ওকে, আপনার অ্যাসেম্বলি ফাইল কোনটাই? আপনার কি ক্র্যাকেনে অ্যাসাইনমেন্ট হয়ে গেছে? জি স্যার, এটা স্যার ক্র্যাকেনের সিম্বল ফাইলটা যেটা স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে নিচের দিকে জানতো দেখি, একদম একদম প্রথম যে কন্টিকটা সেটা কি কোন ব্যাকটেরিয়ার জন্য অ্যাসাইন করেছে সে? স্টেপাইলোকক্কাস ছিল। স্টেফাইলোকক্কাস অরিয়াস না? জি স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এটা আপনি পরে চেক করবেন। আচ্ছা, আপনার যে যে কন্টিক ফাইল, এই যে 50 নম্বর 59 নম্বর ফাইল যেটা, ঠিক আছে, এটাকে আপনি ডাউনলোড করেন। ফাইলটাতে আপনি ক্লিক করেন প্রথমে।
ঊনষাট নাম্বার যে ফাইলটা সেটাতে ক্লিক করেন। স্যার ভিউ দিব স্যার? হ্যাঁ, একটু নিচের দিকে যান, আমি এটা কিভাবে ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দিই, সবাই দেখুক তাহলে। দেখেন কতগুলা সিকোয়েন্স আসছে প্রায়। আপনি যে বললেন যে 8,000 আসছে, ওইটা কোনটা ছিল? 8,000 ছিল তার কন্টেন্ট কন্টেন্ট নাম্বার হ্যাঁ, স্যার। ওইটা কোন ফাইল? ওটা স্যার এটাই ছিল স্যার। আমি স্যার যদি আপনাকে স্যার এখন তাহলে HTML-টা দেখাই। স্যার এটা হচ্ছে স্যার আমার এই যে স্যার কন্টেন্ট সাইজ স্যার 8,106টি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আপনি স্ক্যাফোল্ডে দিছেন এই জন্য দেখাচ্ছে। আচ্ছা, এই 60 নাম্বার ফাইলটা আপনি একটু ক্লিক করেন, যেটা স্ক্যাফোল্ড, এটা একটু দেখি। হুম। আচ্ছা, এখানে কিন্তু এখানে দেখাচ্ছে কেন, এতগুলা সিকোয়েন্স কেন দেখাচ্ছে এখানে? আপনি কোথাও একটা এলোমেলো করছেন। আপনি অ্যাসেম্বলি কোন কোন স্পেস ছাড়া কি ইউনিসাইক্লার দিয়ে করছেন? না স্যার, আমি শুধু স্পেস দিয়ে করছি। আচ্ছা, একটু নিচের দিকে যান তো দেখি। অন্য আর কেউ করেছেন যে স্ক্রিন শেয়ার করতে পারবেন? অন্য আর কেউ কি করেছেন অ্যাসেম্বলি, যিনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার, করতেছি। আচ্ছা সজীব, আপনি ক্লোজ করেন, সবুজ করুক। আচ্ছা সবুজ, হ্যাঁ। আমি আপনাকে যেভাবে ইনস্ট্রাক্ট করবো আপনি একটু খেয়াল করেন, ঠিক আছে? জি দেখেন স্যার। এখানে এখানে কি আচ্ছা, প্রথম সিকোয়েন্সটা দেখাচ্ছে কি ইকোলাই, ঠিক না? প্রথমটা হচ্ছে ইকোলাই। এখন আপনি যেটা করবেন, এই 40 নাম্বার ফাইলটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন কিভাবে? এই যে দেখেন নিচের দিকে এই যে সেভ একটা অপশন আছে, এই যে প্রসেসড ইন 0.877 স্যার সেকেন্ড ডাউনলোড করছি। ও ডাউনলোড করছেন না? জি স্যার। আচ্ছা, এখন আপনি আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে একটা টুলস লেখেন। জি স্যার। আপনার এইখানে না, গুগল ব্রাউজারে যান। জি স্যার, আসছি। মানে আমার স্যার আমার স্ক্রিন, ফুল ক্রোম স্ক্রিন শেয়ার দেওয়া নাই তো, হয়তো দেখাচ্ছে না, আমি দেখাবো নি। আপনি ও একটু আচ্ছা, সেখানে যে লেখেন কন্টেস্ট 16s, CONTEST, কন্টেস্ট 16s। হ্যাঁ কন্টেস্ট 16s, জি স্যার। হ্যাঁ সেটাতে ক্লিক করেন। জি স্যার। এখানে ইজেড, আচ্ছা আমি একটু ফুল স্ক্রিনটা হ্যাঁ শেয়ার হ্যাঁ, করে একটু নিই। ফুল স্ক্রিনটা শেয়ার করুন। স্যার দেখা যাচ্ছে কি না? হ্যাঁ দেখা যাচ্ছে, সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে? যদিও এটাতে কিছু সময় লাগতেছে, বাট এই লার্নিংটা বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? আপনাদের দ্বারা আমি করে দেখাই। তো দেখেন, সবুজ অলরেডি অ্যাসেম্বলি করে ফেলছে, অ্যাসেম্বলি করার পরে প্রায় 6,000টা কন্টিক পেয়েছে। তো 6,000 কন্টিক পাওয়া কিছুটা অ্যানোমালাস, মানে এটা ইন্ডিকেট করে যে সেখানে কন্টামিনেশনের চান্স আছে। তো কন্টামিনেশনটা আমরা দুই ভাবে ডিটেক্ট করতে পারি। একটা হচ্ছে আমরা যে ক্র্যাকেন দিয়ে, আমরা 6,000 যে কন্টিক আছে প্রত্যেকটাতে যদি দেখলাম যে ক্র্যাকেন দিয়ে প্রত্যেকটা ট্যাক্সোনমি কি, তো কোনোটাতে দেখা যাচ্ছে যে স্টাফাইলোকক্কাস অরিয়াস, কোনোটাতে ইকোলাই, তার মানে ডেফিনেটলি কন্টামিনেটেড। ওকে, এখন আমরা আরেকটা ওয়েতে কাজ করতে পারি, যদি আমরা ক্র্যাকেন দিয়ে কাজ করতে না চাই, তাহলে সেই কন্টিক ফাইলটাকে, তুমি মিট যে করো তো, তোমার ফাইলটাকে আমরা, ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি। জি
বুঝুন, জি স্যার। ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক বেশি মিত্র। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, নেক্সট আরেকটা ওয়ে যেটা বললাম যে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি অ্যাসেম্বলড ফাইল, সেটার মধ্যে আমরা ক্র্যাকেন ছাড়া আর কিভাবে 16s এর বা কন্টামিনেশন ডিটেক্ট করতে পারি, সেটা হচ্ছে কনটেস্ট 16s। আপনাদের ব্রাউজারে যাবেন, কনটেস্ট 16s লিখে সার্চ করলে এই এরকম একটা সবুজ যে স্ক্রিনটা এখন শেয়ার করে আছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে? এটার প্রিন্সিপালটা কি? এটার প্রিন্সিপাল হচ্ছে যদি জিনোম কন্টামিনেটেড না হয়, তার মানে কি একটা ব্যাকটেরিয়ার জিনোম, তার মানে 16s এর সিকোয়েন্সও থাকবে একটাই। ওকে, এখন যদি সামহাউ আপনার অ্যাসেম্বল জিনোমের মধ্যে দুইটা বা তিনটা 16s এর সিকোয়েন্স আসে, ঠিক আছে, তাহলে ধরে নিতে হবে জিনোমটা কন্টামিনেটেড। সো আমরা এই মেকানিজমে এখন ডিটেক্ট করব যে সবুজ যে অ্যাসেম্বলিটা করছে নিয়ারলি অ্যাবাউট 6000 কন্টিগ আসছে, সেখানে আসলে কয়টা ব্যাকটেরিয়ার সিকোয়েন্স আছে, ঠিক আছে, সেটাই আমরা দেখব। তো সবুজ, আপনি ব্রাউজে গিয়ে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা এখানে মেনশন করে দেন, আপলোড দিয়ে দেন। সরি, আবার একটু ব্যাকে যান, ব্যাকে যান, ব্রাউজ। আচ্ছা, একটু নিচের দিকে যান। হ্যাঁ, এইখানে এই যে আপলোড ফাস্তা, হ্যাঁ, আপলোড ফাস্তা, এখানে গিয়ে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা এখানে আপলোড করে দেন। কি আপলোডেরই হচ্ছে না, কাজ করতেছে না? আপলোড হচ্ছে আর কি, ঘুরতেছে তো, নেট হয়তো একটু স্লো। না, আপনি কি সিলেক্ট করে দিচ্ছেন ফাইলটা? জি স্যার, সিলেক্ট করে দিছে। আচ্ছা আচ্ছা। আর ফাইলটা এমনিতে একটু বড়, একটু সময় লাগবে। দেখেন ফাইলটা কিন্তু অলরেডি এখানে সিলেক্টেড হয়ে গেছে। আপনি এখন প্যারামিটার গুলো খেয়াল করেন। হ্যাঁ, জিনোমের সাইজ কত, জিসি কন্টেন্ট কত, ঠিক আছে? আর একই সাথে ওই রান কন্টেস্ট 16s এটা আপনি ক্লিক করে দেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে কন্টিক প্রায় এখানে প্রায় 6081টা, ঠিক আছে? ব্যাকটেরিয়ার জিনোম লেংথটা খেয়াল করেন, ঠিক আছে? আর জিনোম লেংথের মধ্যে এখানে সেপারেট করা আছে যে অ্যাডেনিন কয়টা আছে, সাইটোসিন কয়টা আছে, গুয়ানিন কয়টা আছে, থাইমিন কয়টা আছে, ঠিক আছে? আর ব্যাকটেরিয়ার টোটাল লেংথটা যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে প্রায় 1,17,26,000, ঠিক ঠিক আছে? তার মানে এখানে ধরে নেওয়া যায় যে একটা এইখানে জিনোমের সাইজ হচ্ছে নিয়ারলি 11, মানে 11 মেগাবেজ, ঠিক আছে? যেটা নিয়ারলি একটা ব্যাকটেরিয়ার জন্য খুবই রেয়ার, ঠিক আছে? এটা হওয়ার কথা না। আচ্ছা, আমরা ইন দ্য মিন টাইম দেখেন কন্টেস্ট 16s এর রেজাল্টটা চলে আসছে। সবুজ, আপনি ইন্টারপ্রেট করেন কি পাচ্ছেন এখানে? স্যার এখানে দেখাচ্ছে কন্টামিনেটেড। ওকে, তার মানে জিনোমটা কন্টামিনেটেড। এখন নিচের দিকে যান, তাহলে কোন কোন ব্যাকটেরিয়ার কন্টামিনেশন আছে একটু দেখি। আরো নিচের দিকে যান, দেখেন কি কি ব্যাকটেরিয়ার কন্টামিনেশন এখানে আছে। এখানে টোটাল 3 ধরনের 16s আছে, এবং সেগুলা কি কি, কোন কোন ব্যাকটেরিয়া বলেন তো? স্যার স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস, অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি আর শিগেলা ফ্লেক্সনারি। ঠিক আছে, এখন বুঝতে পারছেন যে কিভাবে আমরা কন্টামিনেশনটা ডিটেক্ট করতে পারি। এখন যদি এখন একটু উপরের দিকে যান, যদি এই জিনোমের মধ্যে কোনো কন্টামিনেশন না থাকতো, ঠিক আছে, তাহলে আপনি এইখানে জাস্ট লেখা থাকতো, একটু উপরের দিকে যান, হ্যাঁ, এখানে হচ্ছে ডিসিশনের এখানে লেখা থাকতো যে ইনকনক্লুসিভ, ঠিক আছে? এবং নিচে আপনি আর 16s এর কিছুই দেখতে পেতেন না, শুধু একটা ব্যাকটেরিয়ারই 16s দেখতে পারতেন, ঠিক আছে? সো 16s আপনি যখন একটাই, তখন এটা কিন্তু কন্টামিনেটেড না, তার মানে আপনার সিকোয়েন্সের মধ্যে কন্টামিনেশন নাই। আর যখন সিকোয়েন্সের মধ্যে কন্টামিনেশন থাকবে, অ্যাসেম্বলড ফাইলের মধ্যে কন্টামিনেশন থাকবে, বা মাল্টিপল 16s আরআরএন সিকোয়েন্স থাকবে, তখন এরকম ইন্ডিকেট করবে।
কন্টামিনেটেড। ওকে, সো আমরা কি এই ব্যাপারটা সবাই বুঝতে পারছি যে আমাদের অ্যাসেম্বলড ফাইলের মধ্যে আমরা কিভাবে কন্টামিনেশন চেক করতে পারবো? সো আমরা Yes, দুইটা মেথডেই কিন্তু করতে পারি, ঠিক আছে? আমরা ক্র্যাকেন দিয়েও করতে পারি, আমরা সিক কন্টেস্ট 16s দিয়েও করতে পারি, ঠিক আছে? তো আমরা তাহলে সবুজ স্ক্রিন অফ করেন, আমি এখন একটা নতুন টপিকসে চলে যাই। এই যে দুইটা জিনিস শিখলাম, যে রেফারেন্স বেসড অ্যাসেম্বলি এবং কন্টামিনেশন ডিটেকশন, ঠিক আছে? এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার রেফারেন্স বেসড অ্যাসেম্বলি যখন করব তখন তো এই কন্টামিনেশন গুলো তো আমার আগেই দূর হয়ে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে এক্স্যাক্টলি, কি হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। রেফারেন্স বেসড অ্যাসেম্বলি যখন করবেন, হ্যাঁ, তখন এই কন্টামিনেশন গুলো আগেই দূর হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি তো শুরুতেই আপনার যদি ব্যাকটেরিয়াটা আননোন হয় তখন কিন্তু আপনি ভয় পারবেন না, ঠিক আছে? কারণ তার জন্য রেফারেন্স সিকোয়েন্স নাই, ঠিক আছে? সো আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকবার চেক অ্যান্ড ক্রস চেক করতে হবে। ধরেন আপনি রেফারেন্স বেস অ্যাসেম্বলি করলেন, করে কি বলে আপনার যে অ্যাসেম্বলড ফাইল, সেটাকে একবার চেক করে দেখলেন। যখন দেখবেন যে হ্যাঁ, আমি সিউডোমোনাস অ্যারুজিনোসাকে রেফারেন্স হিসেবে ইউজ করছি এবং আমার এখানে সিকোয়েন্স গুলো সবই সিউডোমোনাস অ্যারুজিনোসার, দেন এটা তো আপনার ক্রস চেক হয়ে গেল, ঠিক না? এরপর আর আপনার সিকোয়েন্স নিয়ে কেউ কোনো কোশ্চেনই করতে পারবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি যখন প্রথমবার অ্যালাইন করলেন, ঠিক আছে, সেটা আপনার এক্সপেরিমেন্ট। আর সেটার ভ্যালিডেশন হলো হচ্ছে আপনি যখন তার মধ্যে কন্টামিনেশন চেক করে দিলেন, ঠিক আছে? তো এইভাবে ডেটাকে আপনি যত বেশি বায়োইনফরমেটিক্যালি ভ্যালিডেট করবেন, তার অ্যাকসেপ্টেবিলিটি তত বাড়বে। বুঝতে পারছি ব্যাপারটা? Yes, sir. আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে হোল জিনোম বেসড আইডেন্টিফিকেশন, ঠিক আছে? আমরা ইউজুয়ালি যেটা করি, যে ব্যাকটেরিয়ার জন্য প্রথমে 16S আরআরএন এর পিসিআর করি, করে সেটাকে স্যাঙ্গার সিকোয়েন্স করি, তারপর সেটাকে আমরা ফাস্টা ফাইল করে তারপর ব্লাস্ট করি, ঠিক না? ব্লাস্টে আমাদের যেটা আইডেন্টিটি এবং ই ভ্যালু অনুযায়ী আমরা একটা ব্যাকটেরিয়া প্রেডিক্ট করি যে হ্যাঁ, এই ব্যাকটেরিয়া হতে পারে। সো সেখানে মাত্র একটা রিজিয়ন থাকে, সেটা হচ্ছে 16S। আর এখানে আমাদের পুরো ব্যাকটেরিয়ার সিকোয়েন্সটাই আছে, হোল জিনোম সিকোয়েন্স। এখন কিন্তু আমি আরো প্রেসাইজলি আইডেন্টিফাই করতে পারবো ব্যাকটেরিয়া, ঠিক আছে? সো কিভাবে আইডেন্টিফাই করতে পারি, তার জন্য একটা ভেরি পপুলার টুলস হচ্ছে টিওয়াইজিএস, টিক্স, যেটার আরেক নাম হচ্ছে টাইপ স্ট্রেইন জিনোম সার্ভার। ওকে, টাইপ স্ট্রেইন জিনোম সার্ভার, এটা খুবই রিলায়েবল একটা টুল, ঠিক আছে? এর মাধ্যমে আপনি ব্যাকটেরিয়াটার একদম স্পেসিস পর্যন্ত প্রেডিক্ট করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে? সো আমরা এখন যে মানে ব্রিফিং বা সেশনটা দেখব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার হোল জিনোম বেসড আইডেন্টিফিকেশন। এখানে আমরা টিওয়াইজিএস একটা টুলস ইউজ করব, আরেকটা টুলস ইউজ করব যেটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? সো টিওয়াইজিএস এ আমরা কিভাবে কাজ করতে পারি? আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে টিওয়াইজিএস এ যখন আমি কাজ করতে যাব, আমি কোন ফাইলটাকে আপলোড করব? ডেফিনেটলি অ্যাসেম্বলড ফাস্টা ফাইল, সে কোনো রিডকে নিতে পারবে না, ঠিক আছে? আমি গতকাল কিন্তু বারবার একটা কথা বলেছি যে আমরা যখন অ্যাসেম্বলি ফাইলটা পেয়ে যাব, বাকি কাজ আমাদের জন্য অনেক ইজি, শুধু সার্ভারে আপলোড দিব এবং রেজাল্টটা নিব। সো আপনি দেখবেন যে বাকি সব কাজগুলাই একই রকম হবে, ঠিক আছে? যে আমাদের যে অ্যাসেম্বলি ফাইলটা, সেটাকে এখন আপলোড করব এবং সেখান থেকে জাস্ট রেজাল্টটাকে এক্সট্রাক্ট করব। ওকে, সো লেটস সি যে আমরা টাইপ স্ট্রেন জিনোম সার্ভারে কিভাবে কাজ করব। সো টাইপ স্ট্রেন জিনোম সার্ভারে যাওয়ার পরে এখানে চলে যাবেন সাবমিট ইউর জব, ঠিক আছে? সাবমিট ইউর জব যাওয়ার পরে দেখেন এখানে ব্রাউজ অপশন আছে, এই ব্রাউজে গিয়ে আপনার যে অ্যাসেম্বলড ফাইলটা সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পরে আর কিছু করতে হবে না, যেভাবে অ্যাজ ইট ইজ আছে থাকবে। আর টাইপ স্ট্রেন জিনোম সার্ভারে এই আপনার ফাস্টা ফাইল থেকে ব্যাকটেরিয়াটা আইডেন্টিফাই করতে গেলে একটু সময় লাগে। তো আপনি যদি সময় আপনার কম থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? ইমেল আইডি দিয়ে আপনি সাবমিট কোয়েরিতে দিবেন, সে আপনাকে রেজাল্টটা আপনার মেইল আইডিতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা আইডিয়া, মানে এইভাবে আপনি করতে পারেন। আবার আরেক ভাবে করতে পারেন, ধরেন আপনি জানেন যে এই ব্যাকটেরিয়াটা ব্যাসিলাস সিরিয়াস, ঠিক আছে? এখন আপনার কাছে কনফিউশন হচ্ছে যে ব্যাসিলাস সিরিয়াস কিনা, নাকি ব্যাসিলাসের অন্য কোনো স্পেসিস কিনা। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখান থেকে কতগুলো স্পেসিস সিলেক্ট করে দিতে পারেন। তখন সে যে কাজটা করবে, সে ব্যাকটেরিয়াটা আইডেন্টিফাই করার পরে আপনার যে সিলেকশন, তার সাথে আরেকবার কম্পেয়ার করে দেখবে, ঠিক আছে?
যেমন এখান থেকে আমার ব্যাকটেরিয়াটা সাপোজ ব্যাসিলাস সিরিয়াস, আমি চাইলে ব্যাসিলাসের আরো কিছু স্পেসিস এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। বাট যদি ব্যাকটেরিয়া সম্বন্ধে আমাদের খুব একটা ধারণা না থাকে তাহলে আমরা এইদিকে যাব না, আমরা জাস্ট এখানে আমাদের ফাস্টা ফাইলটা আপলোড করে এখানে মেইল আইডি দিয়ে জাস্ট সাবমিট কোয়ারি দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখি সাবমিট কোয়ারিতে দেওয়ার পরে আমার মেইল আইডিতে দেখবেন একটা তারা মেসেজ পাঠাবে, ঠিক আছে। দেখবেন যে মেইল আইডিতে একটা আসবে যে এরকম যে কনফার্মেশন অফ ইওর সাবমিশন, ঠিক আছে। আমার সিকোয়েন্সটা সে অলরেডি সাবমিট হয়ে গেছে এবং তার যখন রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে, সে তখন আপনাকে আরেকটা মেইল দিবে, সেটা হচ্ছে নিউ রেজাল্টস অ্যাভেলেবল ফর ইউর টিক্স রিকোয়েস্ট। ওকে, সো সেখান থেকে আপনি নিচের যে লিঙ্কটা ক্লিক করবেন যে অল রেজাল্টস আর ফাউন্ড আন্ডার দ্য ফলোইং লিঙ্ক, এখানে ক্লিক করলেই, ঠিক আছে, সবার আগে যে জিনিসটা দেখবেন, আচ্ছা এরকম আপনি একটা উইন্ডো পেলেন, পাওয়ার পরে নিচের এই লাইনটা খেয়াল করবেন, আইডেন্টিফিকেশন। এইখানে লেখা আছে যে ইওর স্ট্রেইন জিনোম ফুল ছিল হচ্ছে আমার ফাইলের নাম, বিলংস টু স্পেসিস ব্যাসিলাস প্যাসিফিকাস। ওকে, সো এখন যদি আপনার সিউডোমোনাস অ্যারোজিনোসা হয় তাহলে এখানে লেখা থাকবে সিউডোমোনাস অ্যারোজিনোসা, ঠিক আছে। সো এইখান থেকে কিন্তু আপনি এখন কনফার্ম হয়ে গেলেন যে হ্যাঁ আমার ব্যাকটেরিয়া, আমি সিউডোমোনাস অ্যারোজিনোসা হিসাবেই সিকোয়েন্সে পাঠিয়েছিলাম এবং আমার সিকোয়েন্সও হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসা। সো আপনার ল্যাবের ডেটা এবং আপনার ইনসিলিকো ডেটা দুইটাই ভ্যালিডেটেড হয়ে গেল, যে আপনাকে ফাইনালি কনফার্ম করলো যে এটা ব্যাসিলাস প্যাসিফিকাস বা সিউডোমোনাস অ্যারোজিনোসা। আচ্ছা, এখন নিচের দিকে গেলে আপনি আরো কিছু তথ্য পাবেন, ঠিক আছে। তথ্য পাবেন কি কি ধরনের তথ্য, সে এই আপনার যে জিনোম যেটা আপনি আপলোড করছেন সেটার সাথে তার যে জিনোম ব্যাংক, সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে কম্প্যারিজন করবে যে কার সাথে সে সবচেয়ে বেশি সিমিলারিটিস দেখায়, ঠিক আছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে ব্যাসিলাস প্যাসিফিকাস তার সাথে হাইয়েস্ট সিমিলারিটি দেখাচ্ছে 86.3%, সো তাকেই সে প্রেডিক্ট করছে। আবার আরো অনেক ব্যাসিলাসের সাথে দেখেন, কোনোটার সাথে 70% সিমিলারিটি, কোনোটার সাথে 68%, কোনোটার সাথে 63%, ঠিক আছে। এই তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, যে আরো কোন কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তবে এইখান থেকে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি টিওয়াইজিএস সার্ভার থেকে, সেটা হচ্ছে তিনটা জিনিস আমরা এখান থেকে নিতে চাই। এক নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন, যে আমি কি ব্যাকটেরিয়া হিসেবে আইডেন্টিফাই করলাম, এটা আমি আমার ম্যানুস্ক্রিপ্টের রেজাল্টের মধ্যে লিখব যে দ্য আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন টিওয়াইজিএস ওয়াজ সিউডোমোনাস অ্যারুজিনোসা বা ব্যাসিলাস প্যাসিফিকাস, যেটাই হোক। আর দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি, ঠিক আছে। সে নিজেই দুইটা ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করে দেয়। সো এই দুইটা ফাইলোজেনেটিক ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করে, একটা হচ্ছে সে আপনার যে জিনোমটা যেটা আপনি আপলোড দিছেন সেখান থেকে সে প্রথমে 16S আরএনএ কে খুঁজে বের করে তারপর তার যে সার্ভার সেখানে জিনোমের সাথে কম্পেয়ার করে 16S এর সাথে। সো কম্পেয়ার করে সে একটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করে, আরেকটা হচ্ছে ফুল জিনোম নিয়ে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ পুরা জিনোমটাকেই সে তার সার্ভারের সাথে ম্যাচ করানোর চেষ্টা করে এবং সেই অনুযায়ী প্রেডিক্ট করে। সো দুইটার রেজাল্ট যখন একই হয়ে যায় তখন সে এটাকে কনফার্ম একটা আইডেন্টিফিকেশন হিসেবে দাঁড় করায়, ঠিক আছে। সো এখানে দেখবেন ফাইলোজেনিস যে অপশনটা তার নিচে দুইটা ফিগারের কথা বলা আছে যে জিবিডিপি। জিবিডিপি হচ্ছে এই টিওয়াইজিএস যে সার্ভারটা তার যে অ্যালগরিদম সেটাকে বলা হয় জিবিডিপি বা জিনোম বেসড ডিস্টেন্স ফাইলোজেনি, ঠিক আছে। দেখেন এখানে দুইটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করছে, একটা হচ্ছে অনলি 16S আরডিএনএ সাপেক্ষে, আরেকটা হচ্ছে একদম হোল জিনোমকে কম্পেয়ার করে, ঠিক আছে। সো আমরা দেখি, আমরা এখানে যদি ভিউ ট্রি অপশনে দেই তাহলে দেখবেন নিচের দিকে ট্রির অপশনটা চলে আসবে। অনেক সময় প্রথমবার আসে না, যদি না আসে তাহলে এই যে উপরে ক্লিক টু লোড এইটাকে রিফাইন করলেই দেখবেন এখানে যে ফাইলোজেনেটিক ট্রিটা চলে আসছে, ঠিক আছে। সো আমি এখানে যে ফাইলটা দিয়েছিলাম সেই ফাইলের নাম ছিল হচ্ছে জিনোম ফুল, ঠিক আছে। খেয়াল করেন, এই দেখেন জিনোম ফুল আর ব্যাসিলাস প্যাসিফিকাস একই ক্লেডে আছে, ঠিক আছে। সো তারা যখন একই ক্লেডে থাকে তখন টুল স্বাভাবিকভাবেই তাকে এই প্যাসিফিকাস হিসেবেই প্রেডিক্ট করে, কারণ একই ক্লেডে থাকা মানে তাদের সিমিলারিটিজ অনেক বেশি, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে 16S বেসড। ওকে, আমরা বলেছিলাম যে এখানে দুইটা ফাইলোজেনেটিক ট্রি, একটা হচ্ছে 16S, আরেকটা হচ্ছে হোল জিনোম বেসড, ঠিক আছে।
এখন আমরা সেটা একটু দেখি যে হোল জিনোম বেস্টের এটা ফ্রিটা দেখি। সো এটা প্রথমবারই চলে আসছে, দেখেন এইখানেও ব্যাসিলাস প্যাসিফিকাসের সাথে জিনোম ফুল আমার যে ফাইলটা সেটা একই ক্লেডে আছে। ঠিক আছে। সো এইখানে যেটা বোঝা যাচ্ছে যে আপনি 16S rRNA দিয়ে যদি আইডেন্টিফাই করেন এবং হোল জিনোম দিয়ে যদি আইডেন্টিফাই করেন একই ব্যাকটেরিয়া। সো এটাও কিন্তু এক ধরনের ডেটার ভ্যালিডেশন। ঠিক আছে। সো আপনি যদি এইভাবে মেনশন করেন যে আপনার ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটা আমি প্রথমে প্রিজামটিভলি আইডেন্টিফাই করছি সিউডোমোনাস অ্যারুজিনোসা, এবং তাকে সিকোয়েন্স করার পরে 16S-এও সিউডোমোনাস অ্যারুজিনোসা, আবার হোল জিনোম দিয়ে আইডেন্টিফাই করার পরেও সিউডোমোনাস অ্যারুজিনোসা, দেন রিভিউয়ার আপনাকে আর কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে, আপনার এটা কনফার্ম আইডেন্টিফিকেশন। ঠিক আছে। আমরা একদম প্রথম দিন বলছিলাম না যে একটা পার্টিকুলার কাজের জন্য আমরা মাল্টিপল টুল ইউজ করব। ঠিক আছে, মাল্টিপল অ্যালগোরিদম ইউজ করব। সো এটা হচ্ছে সেই প্রসিডিওর। ঠিক আছে। সো এইটা ছিল হচ্ছে আইডেন্টিফিকেশনের একটা পার্ট। ঠিক আছে, আপনারা যে কাজটা করতে পারেন এখান থেকে যে পিএনজি ফরম্যাটে ছবিটা ডাউনলোড করে ফেলতে পারেন। ওকে। সো পিএনজি ফরম্যাটে আপনি ডাউনলোড করে এই ছবিটা আপনি আপনার পাবলিকেশনের কাজে ইউজ করতে পারেন। ঠিক আছে। আমি যেমন আমার একটা পাবলিকেশনের ক্ষেত্রে এই দুইটা ডেটা ডিরেক্টলি ইউজ করছি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আপনার এরকম যদি মনে হয় যে স্যার আমার এখানে এই ফিগারটা পছন্দ হচ্ছে না, আমি অন্যভাবে ফিগারটাকে প্রেজেন্ট করতে চাই, মানে ফাইলোজেনেটিক ট্রিটাকে একটু ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করতে চাই, তাহলে আপনি যেটা করতে পারেন এখান থেকে এই যে নিউইক ফাইল যেটা, ঠিক আছে, ফাইলোজেনেটিক ট্রির একটা নিউইক ফাইল থাকে। ওকে, এই ফাইলটা আপনি ডাউনলোড করে রাখবেন। সো নিউইক ফাইল থেকে আমরা কিভাবে একটা সুন্দর ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করতে পারি এটা আমরা 5th বা 6th ক্লাসে দেখব। ঠিক আছে, যেখানে আমরা ডেটা অ্যানালাইসিস এবং ডেটা প্রেজেন্টেশন সেই ক্লাসে আমরা দেখব। ঠিক আছে। সো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে যে টিক্স বেসড আইডেন্টিফিকেশন? আচ্ছা, কেউ কিছু বলছে না, তার মানে আমি ধরে নিচ্ছি যে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে টিক্স দিয়ে যেটা আমরা শিখলাম, এরপর আমরা আরেকটা টুলস দিয়ে দেখি যে আমরা কিভাবে ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারি। সেটা হচ্ছে আপনারা চলে যাবেন ডিরেক্টলি এই www.genomicepidemiology.org। ঠিক আছে, এখানে এটাকে বলা হয়েছে সেন্টার ফর জিনোমিক এপিডেমিওলজি, এটা ডেনমার্ক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটা সার্ভার। এইখানে গিয়ে আপনি যদি এই যে 3 বারে ক্লিক করে সার্ভিসে যান, ঠিক আছে, এখানে আপনি অনেকগুলা টুলস দেখতে পাবেন। ঠিক আছে, অনেক টুলস থাকে এর মধ্যে। এর মধ্যে নিচের দিকে গেলে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে স্পেসিস ফাইন্ডার। আমরা একটু খুঁজে দেখি স্পেসিস ফাইন্ডার। এই যে স্পেসিস ফাইন্ডার। ঠিক আছে, স্পেসিস ফাইন্ডার আপনি এখানে ক্লিক করবেন। এখানে আরো একটা টুল আছে যেটাকে বলা হয়েছে কেমার ফাইন্ডার। ঠিক আছে, মানে দুইটা টুলসেরই কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা, কিন্তু দুইটার মেকানিজম আলাদা। ঠিক আছে, যেমন স্পেসিস ফাইন্ডার যেটা করে সেটা হচ্ছে যে টিক্স এর মতনই, সে 16S আর মানে হোল জিনোম থেকে 16S এর যে রিজিয়ন সেটাকে সেপারেট করে ফেলবে, তারপর সেটাকে সে কম্পেয়ার করে সে একটা রেজাল্ট দিবে। আর কেমার ফাইন্ডারের কাজ হচ্ছে তার অ্যালগোরিদম আলাদা, কেমার নামের একটা অ্যালগোরিদম আছে, তার যে ডেটাবেজ আছে তার সাথে সে কম্পেয়ার করে সে একটা রেজাল্ট দেয়। সো এই দুইটা টুলসেরই প্ল্যাটফর্মটা খুব ইজি, এটা খুবই হ্যান্ডি একটা মানে টুলস। ঠিক আছে, বা সার্ভার বলতে পারেন। এখানে অ্যাসেম্বল জিনোম দেখেন, আপনি এখানে যখন ডেটা ইনপুট দিবেন তখন কি ফরম্যাটে সে নিবে, সেটা হচ্ছে অ্যাসেম্বল জিনোম অথবা কন্টিগ। তার মানে আপনার যে ফাস্টা ফাইল সেটাকে এখানে ইনপুট হিসেবে দিতে হবে। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে যে স্পেসিস ফাইন্ডারটা এখন মনে হয় বন্ধ আছে কিছুদিন। দেখেন এখানে লেখছে যে ইন অর্ডার টু ডিটারমাইন স্পেসিস উই রেকমেন্ড দ্য ইউজ অফ কেমার ফাইন্ডার টুল। ঠিক আছে, মেবি এই বায়োইনফরমেটিক্স এর টুলস এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় টুলস গুলো যেটা হয় যে তারা সার্ভারকে যখন আপডেট করে তখন কিছুদিনের জন্য বন্ধ থাকে। ঠিক আছে, সো এটাতে আচ্ছা অলরেডি দেখেন অপশন চলে আসছে। এইটার মেকানিজমটা হচ্ছে জাস্ট কিছুই না, খুবই ইজি। চুজ ফাইলে যাবেন, গিয়ে আপনার যে ডাউনলোডেড অ্যাসেম্বলড ফাইল যেটা ফাস্টা ফাইল সেটা সিলেক্ট করে এখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। দিলে সে অটোমেটিক প্রসেসিং করা শুরু করবে, এবং এটা রেজাল্টটা কিরকম আসবে, এটা রেজাল্টটা হচ্ছে দেখবেন যে কিছুক্ষণ পরে একটা বক্সের মতো আসবে, এরকম 1 2 3 করে পাশে ব্যাকটেরিয়ার নাম লেখা থাকবে। সো
কোন ব্যাকটেরিয়ার সাথে আপনার জিনোমটা কত পার্সেন্ট আইডেন্টিটি সেটাও পাশে মেনশন করা থাকবে। ধরেন রেজাল্ট এরকম আসলো যে আপনার ব্যাকটেরিয়া সুডোমোনাস অ্যারুজিনোসা, সে হয়তো সুডোমোনাস অ্যারুজিনোসা এটিসিসি স্ট্রেনের সাথে 99% আইডেন্টিটি পেল, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে ব্যাকটেরিয়াটা সিউডোমোনাস অ্যারুজিনোসা, কনফার্ম হয়ে গেলেন, ঠিক আছে? সো কি বলি, স্পেসিস ফাইন্ডারের যে মেকানিজম কেমার ফাইন্ডারও একই, ঠিক আছে? কোন ধরনের অর্গানিজম ব্যাকটেরিয়া, এখানে আপনার ফাস্তা ফাইলটা আপলোড করে এখানে আপলোড দিবেন, দিলে অটোমেটিক সে রেজাল্ট তৈরি করে দেখাবে, ঠিক আছে? রেজাল্ট হয়ে গেলে সে অটোমেটিক চলে আসবে এখানে, ঠিক আছে? সো আউটপুটের রেজাল্ট গুলা কিরকম হয় আমরা এখান থেকে যদি একটু দেখি, যে এখানে একটা ফরম্যাট দেয়া আছে, দেখেন যে আউটপুটের রেজাল্ট মানে আউটপুটটা কিভাবে আসে। যেমন দেখেন, আপনি যে ব্যাকটেরিয়াটা আপলোড দিছেন অথবা এইখানে যে আউটপুটটা দেখাচ্ছে সেখানে সাইটোব্যাক্টের ফ্রিন্ডি ছিল আইসোলেট, ঠিক আছে? এখন এখানে দেখাচ্ছে যে এই সার্ভারের মধ্যে সাইটোব্যাক্টের ফ্রিন্ডির যতগুলা স্ট্রেন আছে তার সাথে আপনার যে আপলোডেড জিনোম সেটা কত পার্সেন্ট সিমিলারিটি দেখাচ্ছে, ঠিক আছে? যেমন এখানে দেখাচ্ছে যে কোয়ারি কাভারেজ 71.33%, আর বাকিগুলা দেখেন আর কি কি ব্যাকটেরিয়ার সাথে দেখাচ্ছে, যেমন ধরেন সালমোনেলা এন্টেরিকার সাথে দেখাচ্ছে, সাইটোব্যাক্টার ফ্রিউন্ডির আদার স্ট্রেনের সাথে দেখাচ্ছে। বাট যেহেতু এটা এখানে 71.33%, সো এটা আমরা ধরে নিতে পারি যে এই পার্টিকুলার ব্যাকটেরিয়াটা, ঠিক আছে? সো আপনি যে ব্যাকটেরিয়াটা আইডেন্টিফাই করবেন, আপনি যদি দেখেন যে হ্যাঁ টিকসেও সে সিউডোমোনাস অ্যারুজিনোসা, কেমার ফাইন্ডারেও সে সিউডোমোনাস অ্যারুজিনোসা, দেন ইটস অ্যাবসলিউটলি ভ্যালিডেটেড, ঠিক আছে? সো এরপরে সেই ব্যাকটেরিয়ার আইডেন্টিটি নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল আইডেন্টিফিকেশন পার্ট, ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আইডেন্টিফিকেশনের ব্যাপারটা নিতে পারি, কোশ্চেন অ্যান্সার নিতে পারি আর কি, কোশ্চেন নিতে পারি। কেমার ফাইন্ডারে কি স্যার কিউরি কভারেজ দেখে আমরা বুঝবো যে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটার এক্স্যাক্টলি। বেশি? হ্যাঁ, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার প্রথম যেটা থাকে ওরা সাধারণত একটা অর্গানাইজ ওয়েতেই রেজাল্টটা দেয়, ঠিক আছে? যার সাথে কোয়েরি কাভারেজ সবচেয়ে বেশি থাকে তাকেই সে টপ প্লেস করে, একদম শুরুতে রাখে, এভাবে গ্র্যাজুয়ালি সে নিচে নিচে রাখে, ঠিক আছে? তো প্রথম যেটা আপনি সেটাতেই নিতে পারেন আর কি, ঠিক আছে? তারপর কারো কোনো কোয়ারিজ আছে? আচ্ছা, আপনাদের তো আমি অলরেডি যে জিনোমটা দিয়েছি সেটা কন্টামিনেটেড, ঠিক আছে? এজন্য আপনারা হয়তো শিখতে গিয়ে দেখবেন যে কিছু চ্যালেঞ্জ ফেস করতে পারেন, ঠিক আছে? এটা আসলে আমি ইন্টেনশনালি দিছি যাতে চ্যালেঞ্জগুলো আপনারা এই যেভাবে সলভ করতে পারেন, ঠিক আছে? তার পাশাপাশি আজকে আমি একটা আপনাদেরকে মানে একদম কি বলবো, আনকন্টামিনেটেড, ঠিক আছে, এরকম একটা জিনোমেরও ফার্স্ট কিউ ফাইল দিয়ে দিব, আপনারাও একই প্রসেসে বা একই টুলস ইউজ করে সেটাকেও প্রসেস করে দেখবেন, ঠিক আছে? তো এইভাবে করলে দেখা যাবে যে আপনার শেখাটা আপনি দুইভাবেই শিখলেন, যে আমার ব্যাকটেরিয়াটা যদি কন্টামিনেটেড হয় তাহলে আমি কিভাবে সেটাকে ট্রাবল শুট করব, আর যদি কন্টামিনেটেড না থাকে তাহলে আমরা ফার্দার সেটাকে কিভাবে প্রসেস করব, ঠিক আছে? দুইভাবেই যাতে আপনারা শিখতে পারেন। আচ্ছা, সো আইডেন্টিফিকেশন যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট চলে যাব হচ্ছে সিকোয়েন্স বেস টাইপিং, ঠিক আছে? সিকোয়েন্স টাইপিং, ওকে। আচ্ছা, এখন আসি সিকোয়েন্স টাইপিং এর ব্যাপারটা কি। আপনারা হয়তো অনেকে এমএলএসটি বা মাল্টি লোকাস সিকোয়েন্স টাইপিং এটার সাথে পরিচিত, ঠিক আছে? এইটা কি, ধরেন ব্যাকটেরিয়া, ধরেন ব্যাকটেরিয়াটা সিউডোমোনাস অ্যারুজিনোসা, এখন সিউডোমোনাস অ্যারুজিনোসার মধ্যে আবার অনেকগুলা ক্লোনাল গ্রুপ থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স টাইপ, ঠিক আছে? সিকোয়েন্স টাইপ কিভাবে করা হয়, যে 7টা হাউসকিপিং জিন, ঠিক আছে, এই জিনের অর্গানাইজেশন গুলা কিরকম তার উপর ডিপেন্ড করে এমএলএসটি করা হয়। যেমন আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, যেমন সিউডোমোনাস অ্যারুজিনোসা এসটি, ঠিক আছে, দেখবেন সিকোয়েন্স টাইপ, প্রচুর সিকোয়েন্স টাইপ আপনি পেয়ে যাবেন। যেমন দেখেন ST1212, ঠিক আছে, তারপর ST253, তারপরে ST11, সরি 111, ঠিক আছে, ST308, ঠিক আছে। মানে এটা হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসার যে স্ট্রেন গুলো আছে তাকে আবার জিনোমিক অর্গানাইজেশন 7টা হাউসকিপিং জিনের উপর ডিপেন্ড করে তাদেরকে আবার ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে? সো এই ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটা আসলে হাই রিস্ক ক্লোন কিনা, ঠিক আছে?
বা এটা মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট কোনো একটা গ্রুপের ভিতরে কিনা। ঠিক আছে, এই ব্যাপারটা এরকম। মানে আমি যদি সহজ করে বলি, ধরেন একটা ক্লাসে 10 জন ছাত্র আছে, ঠিক আছে, সবার কমন পরিচয় কি, তারা ছাত্র, ঠিক আছে। এখন এই ছাত্রদেরকে আমি আবার গ্রুপ করতে পারি, ঠিক না, বিভিন্ন বেসিসে গ্রুপ করতে পারি না, যে রেজাল্টের মার্ক দেখে আমরা বলি অনেক সময় যে হ্যাঁ আহ, এরা দুর্বল ছাত্র, যাদের মার্কস একটু কম থাকে। আবার যাদের রেজাল্ট অনেক ভালো থাকে তাদেরকে বলি মেধাবী, ঠিক না। আবার যাদের মাঝামাঝি থাকে তাদেরকে বলে মেডিওকার, ঠিক আছে। সো এই যে ক্লাসিফাই করতেছি মেধাবী দুর্বল, ঠিক আছে, তো কিন্তু সবার কমন পরিচয় কি, ছাত্র। তো এইখানেও ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাই, ধরেন সিউডোমোনাস অ্যারুজিনোসা, আপনার কাছে 10টা স্ট্রেইন আছে, তো সবাই সিউডোমোনাস অ্যারুজিনোসা। তো আপনি তাদেরকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারেন যে তাদের আর কোনো প্রপার্টিজ দিয়ে তাদেরকে কি ক্লাসিফাই করা যায়। সো এরকম একটা প্রপার্টিস হচ্ছে সিকোয়েন্স টাইপ। 7টা হাউসকিপিং জিন থাকে, সেই জিনের অর্গানাইজেশন কিরকম তার উপর ডিপেন্ড করে এই যে এক একটা সিকোয়েন্স টাইপিং করা হয়, ঠিক আছে। সো আমরা এই সিকোয়েন্স টাইপিং এর জন্য কি টুলস ইউজ করব, আপনারা এই গ্যালাক্সি অস্ট্রেলিয়াতে আবার ব্যাক করব, ব্যাক করে আমরা এখানে লিখবো MLST, ঠিক আছে। MLST লিখলেই আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন। এখানে যে লাইনটা লেখা আছে খেয়াল করেন, স্ক্যানস জিনোমস এগেইনস্ট পাব এমএলএসটি, ঠিক আছে। তার মানে পাব এমএলএসটি হচ্ছে একটা নোন ডেটাবেস, ঠিক আছে, যেখানে ব্যাকটেরিয়ার সিকোয়েন্স টাইপিং করা আছে। সো আপনার ব্যাকটেরিয়াটা দিলে সে পাব এমএলএসটি ডেটাবেসের সাথে মেলাবে, ঠিক আছে, 7টা জিনের জন্য মিলাবে, মিলায়ে যার সাথে মিল পাবে সেই সিকোয়েন্স গ্রুপে সে প্রেডিক্ট করবে, ঠিক আছে। এখন আমরা একটু দেখি এই জিনিসটা করলে আমরা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখন আসি যে এমএলএসটি যদি করতে চাই তাহলে ইনপুট ফাইল কোনটা হবে, এই যে আমাদের যে অ্যাসেম্বলি ফাইল, আমরা বারবার আসলে যেটা বলতেছি, আমাদের যে অ্যাসেম্বলি ফাইল সেটাই হবে হচ্ছে আমাদের ইনপুট ফাইল। সো অ্যাসেম্বলি ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি রান টুলে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা খুব ফাস্ট কাজ করতে পারে, ঠিক আছে। সো ফাস্ট কাজ করার পরে রেজাল্ট আসলে কিরকম হয় এটা আমরা একটু দেখি। আমার এখানে সম্ভবত করা আছে। আচ্ছা দেখেন, অলরেডি আমারটাই হয়ে গেছে। এমএলএসটির প্যাটার্নটা খেয়াল করেন, দেখেন রেজাল্টটা কিরকম এখানে প্রেজেন্ট করতেছে। আচ্ছা দেখেন, আপনার প্রথম কলামে আছে হচ্ছে আপনার ফাইল নেম, আমার এটা ফাইল নেম, সো আপনি ফাইল নেম যে যেভাবে করবেন। সেকেন্ড হচ্ছে ব্যাকটেরিয়া নেম, সে এটাকে ব্যাসিলাস সিরিয়াস হিসেবে আইডেন্টিফাই করছে। ব্যাসিলাস সিরিয়াসের মধ্যে আবার যেসব ক্লোনাল গ্রুপ আছে তার মধ্যে ক্লোনাল গ্রুপ নাম্বার 92-র মধ্যে এই ব্যাকটেরিয়াটা আছে, আমার জিনোমটা আছে, আমার যে ব্যাকটেরিয়াল জিনোমটা। এখন কোন কোন জিনের জন্য সে আইডেন্টিফাই করছে, আমি বলছি যে 7টা হাউসকিপিং জিন, যদিও এইখানে 7টাই দেখাচ্ছে না, জিএলপি, জিএমকে, আইএলভি, পিটিএ, পিইউআর, পিওয়াইসি, টিপিআই। হাউসকিপিং জিন কোনগুলা, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কনজার্ভ, ঠিক আছে, তার মেটাবলিজমের জন্য লাগে বা যেগুলো সবসময় ফাংশন করতে থাকে। সো এই জিনগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন কোন জিন কোন প্রোডাক্টকে এনকোড করে, ঠিক আছে। সো এটাকে আমরা বলতে পারি যে ব্যাসিলাস সিরিয়াস সিকোয়েন্স টাইপ 92, এই পার্টিকুলার ক্লোনাল গ্রুপ বা সিকোয়েন্স টাইপের মধ্যে আমার জিনোমটা আছে, ঠিক আছে। যেমন আমার একটা আমি গতকালকে যে আমার একটা পেপার দেখিয়েছিলাম তার মধ্যেই দেখাই যে আমাদের যে সিউডোমোনাস অ্যারুজিনোসা যেটা ছিল, ঠিক আছে, দেখেন আমরা এখানে এমএলএসটির মাধ্যমে আইডেন্টিফাই করছি, দেখেন এটার সিকোয়েন্স টাইপ হচ্ছে ST664, ঠিক আছে, সিকোয়েন্স টাইপ ST664। এখন আসি যে আপনার কাছে এরকম কোশ্চেন আসতে পারে যে সিকোয়েন্স টাইপ আইডেন্টিফাই করলে আসলে আমার লাভটা কি, ঠিক আছে। আসলে সিকোয়েন্স টাইপ লাভ, এটা আইডেন্টিফাই করলে যেটা হয় যে আসলে একটা ব্যাকটেরিয়া বা একটা মাল্টি ড্রাগ রেসিস্টেন্ট স্ট্রেইন পৃথিবীতে আর কোথাও সার্কুলেট করতেছে কিনা, ঠিক আছে, সে সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। যেমন ধরেন আমাদের স্টাডিতে আমরা পেয়েছি যে ST664 আমরা এনভায়রনমেন্টাল ওয়েস্ট ওয়াটারের মধ্যে পেয়েছি ইন বাংলাদেশ। এখন যদি আমি পি অ্যারুজিনোসা ST664 লিখে সার্চ দেই, তাহলে আমরা সহজেই এখান থেকে দেখতে পারবো যে পৃথিবীর আর কোথাও এইরকম ক্লোন রিপোর্টেড হয়েছে কিনা সিউডোমোনাসের। যেমন এখানে দেখেন যে আর কোথায় কোথায় রিপোর্টেড হয়েছে, যেমন ইরানের একটা বার্ন হসপিটালে রিপোর্টেড হয়েছে এই যে ইমার্জেন্স অফ মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট। আমাদের ক্ষেত্রেও ব্যাকটেরিয়াটা ছিল মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট।
আবার ST664 যেটা ইরানে রিপোর্টেড হয়েছে সেটাও মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট। তার মানে কি, এটা একটা MDR ক্লোন বলা হয়। যেমন আরেকটা এক্সাম্পল দেখেন যে আরেকটা দেশে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিকোয়েন্স টাইপ, তার মধ্যে ST664 আছে, আবার আরেকটা গ্রুপ আছে হচ্ছে ST233। ঠিক আছে, এখন হচ্ছে এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করি যে এটা ST664 ST233? আসলে এই যে GLP GMK এর পাশে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোর উপর ডিপেন্ড করে এই টুলসটা হচ্ছে প্রেডিক্ট করে যে কোন ক্লোনাল গ্রুপে সে পড়বে। ঠিক আছে, আমরা আমাদের ডেটাটাই দেখি যে এসটি আসলে এটার ইম্পর্টেন্স কি বা সিগনিফিকেন্সটা কি, এবং এটা আমরা পাবলিকেশনের ক্ষেত্রে কিভাবে লিখতে পারি। যেমন আমার সে পেপারটাই যদি দেখি যে আমরা এটা কিভাবে লিখছি, দেখেন যে ST664 এর যে ক্লোন, সেটা বাংলাদেশের প্রথম এনভায়রনমেন্টাল ওয়েস্ট ওয়াটারের মধ্যে আছে। আর অ্যাপার্ট ফ্রম দিস, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ফার্স্ট জিনোম ছিল ST664 টাইপের, এই ধরনের ক্লোন ইরানে আইডেন্টিফাইড হয়েছে। ঠিক আছে, এছাড়া ST664 সিউডোমোনাস অ্যারোজিনোসার যেটা চায়নাতেও রিপোর্টেড হয়েছে। ঠিক আছে, এবং এই ক্লোনের মধ্যে ডিফারেন্স কি, যেমন আমরা পেয়েছি 8টা না বা 8টা থেকে 9টা অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন, আবার একই ক্লোনের মধ্যে ইরানে দেখা গেছে আরো বেশি জিন পেয়েছে, চায়নাতে দেখা গেছে 11টা রেসিস্ট্যান্ট জিন। ঠিক আছে, দেখেন একটা পার্টিকুলার ক্লোন সার্কুলেটিং কিনা, ঠিক আছে, সেটা আমরা কিন্তু সহজেই এই MLST করে বুঝতে পারি। ঠিক আছে, এবং এইটাকে আমরা ঠিক এখানে যেভাবে লেখা আছে এই মেকানিজমে আমরা পেপারে লিখতে পারি। আবার দেখেন ST664 আমাদের নিয়ার বাই কান্ট্রি যেটা ইন্ডিয়াতে, সেখানেও রেসিস্ট্যান্ট হয়েছে, মানে সরি রিপোর্টেড হয়েছে, এবং এই জন্য এটাকে নাম দিছে হাই রিস্ক ইন্টারন্যাশনাল ক্লোন। ঠিক আছে, সো আপনি যদি সিউডোমোনাস অ্যারোজিনোসার এই ধরনের কোনো ক্লোন পেয়ে যান, এবং যদি দেখেন যে এটা গ্লোবালিটি সার্কুলেটিং ক্লোন, ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্স টাইপ দিয়ে কিন্তু আপনি এটাকে সহজেই, ঠিক আছে, একটা ভালো জার্নালে পাবলিশ করতে পারবেন যে বাংলাদেশে এই ধরনের ক্লোন সার্কুলেটিং, এবং এই ধরনের ক্লোনগুলো মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট হয়। ঠিক আছে, এবং এটাকে বলতেছে হাই রিস্ক ইন্টারন্যাশনাল ক্লোন, তার মানে এটা নিশ্চয়ই ট্রান্সমিশন অনেক বেশি, এজন্য ইন্টারন্যাশনাল বলা হচ্ছে। আর হাই রিস্ক বলা হচ্ছে কারণ এর মাল্টি ড্রাগ রেসিস্টেন্স ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে, যাই হোক একবারে অনেক কথা বলে ফেললাম, কারো কি MLST মানে বোঝা বাকি আছে বা কোনো আন্ডারস্ট্যান্ডিং দরকার এ ব্যাপারে? স্যার এখানে স্যার যে রেজাল্ট আছে তো এটার ক্ষেত্রে কি আমাদের ST হবে 92? আহ আমি আমি ব্যাসিলাস সিরিয়াস নিয়ে কাজ করতেছি, মানে এখানে যেটা আছে সেটা ST92। ঠিক আছে, বাট আসলে ব্যাসিলাস সিরিয়াস কিন্তু প্যাথোজেন হিসাবে এতটা প্রমিনেন্ট না। ঠিক আছে, ব্যাসিলাস সিরিয়াস হচ্ছে ধরেন ফুডবর্ন প্যাথোজেন হলেও এরা হচ্ছে বিভিন্ন মেটাবোলাইট তৈরি করে। সিকোয়েন্স টাইপগুলো হচ্ছে বেশি প্রমিনেন্ট হচ্ছে যারা ক্লিনিক্যাল প্যাথোজেন, দেখবেন আপনি ক্লেবশিয়েলা নিউমোনি, ওই এসকেপ প্যাথোজেন যাদেরকে বলে সিউডোমোনাস অ্যারোজিনোসা, তারপর স্টেফাইলোকক্কাস অরিয়াস, তারপর অ্যাসিনিটোব্যাক্টার বাউমানি। ঠিক আছে, এই ধরনের পপুলেশনের, মানে এই ধরনের ক্ষেত্রে আর কি সিকোয়েন্স টাইপটা খুব বেশি জরুরি। আমি আপনাদেরকে এই যে পপুলেশনের মানে কোন ধরনের ক্লোন গুলা, ঠিক আছে, বা কোন ধরনের সিকোয়েন্স টাইপ গুলা বা এটার সিগনিফিকেন্স কি, এটা আরেকটু বোঝানোর চেষ্টা করি আমাদেরই একটা রিসেন্ট পাবলিকেশন থেকে, তাহলে হয়তো আরো আপনাদের হয়তো আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন আমরা কিছুদিন আগে একটা কাজ করেছি, ঠিক আছে, সেখানে ছিল অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি, এটা নিয়ে কাজ করলাম। এখানে আমরা বাংলাদেশ থেকে 82টা জিনোম নিয়ে কাজ করেছি, এবং এখানে আমাদের ফাইন্ডিংস ছিল, দেখেন সিকোয়েন্স টাইপ 575 হচ্ছে বাংলাদেশের প্রিডমিনেন্ট, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ST575 পৃথিবীর আরো কিছু কিছু দেশে রিপোর্টেড হয়েছে, কিন্তু এইটা সম্বন্ধে খুব একটা আইডিয়া ছিল না বা পেপারে খুব একটা আসে নাই। তখন আমরা যেটা করলাম, যেহেতু আমাদের দেশে প্রিডমিনেন্ট, এটাকে আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম যে ST575 এর মধ্যে আসলে কি কি প্রপার্টিজ আছে। ঠিক আছে, বাট আমরা যখন এই 82টা জিনোমের সিকোয়েন্স টাইপিং করলাম, ঠিক আছে, তখন আমরা দেখলাম যে এখানে বাংলাদেশে যে অ্যাসিনেটোব্যাক্টার বাউমানির পপুলেশন, এখানে দেখেন বিভিন্ন সিকোয়েন্স টাইপের আছে, যেমন ST2 পপুলেশনের, ST2 ক্লোনাল গ্রুপের অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি আছে, ST10 আছে। ঠিক আছে, তারপর ST575 আছে, এরকম ডিফারেন্ট 17টা ডিফারেন্ট সিকোয়েন্স টাইপ আছে।
তার মানে পপুলেশন যদি ডিস্ট্রিবিউশন বলি তাহলে এটা কি হোমোজেনাস না হেটেরোজেনাস? কেউ বলতে পারবেন? হেটারোজেনাস স্যার। হেটেরোজেনাস, ঠিক না? সো আমরা কিন্তু এইখান থেকে একটা লাইন এভাবে বলতে পারি যে দ্য বাংলাদেশি পপুলেশন অফ অ্যাসিলেটোব্যাক্টার বাউমানি ওয়াজ ফাউন্ড টু বি হেটেরোজেনাস বা হেটেরোজেনাসলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে। আবার আমরা যখন ডিসকাশনে যাব তখন প্রত্যেকটা ক্লোন সম্বন্ধে আলাদা করে লিখতে পারি। যেমন অ্যাসিলেটোব্যাক্টার বাউমানির ক্ষেত্রে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, ST2 বা ST1 এটাকে অনেক সময় বলে প্যান্ডেমিক ক্লোন। ঠিক আছে, প্যান্ডেমিক ক্লোন বলে। ঠিক আছে, তাহলে চিন্তা করেন যে এই ধরনের একটা ডেডলি ক্লোন যখন একটা পপুলেশন বা একটা দেশের অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি পপুলেশনের মধ্যে সার্কুলেটিং, তার মানে বুঝতে হবে যে এটা একটা থ্রেটেনিং সিচুয়েশন, ঠিক না? সো এইভাবে হচ্ছে সিকোয়েন্স টাইপিং বা একটা পপুলেশনের আমরা অ্যানালাইসিস করতে পারি এবং সেখান থেকে রেলিভেন্ট ইনফরমেশন নিতে পারি। ঠিক আছে, বেসিক্যালি কাজটা খুবই ইজি, কিন্তু এক্সপ্লানেশনটা খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, কাজটা খুবই ইজি এই অর্থে যে আপনি জাস্ট আপনার জিনোমটা এমএলএসটি এর মধ্যে দিয়ে দিলেই সে প্রেডিক্ট করে দিবে, কিন্তু এরপর আপনাকে গুগল স্কলার থেকে খুঁজে বের করতে হবে যে এই পার্টিকুলার এসটি এই ব্যাকটেরিয়ার জন্য আর কোথায় কোথায় রিপোর্টেড হয়েছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে ভালো কিছু ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যান আপনি কিন্তু পেপারে সহজে এটাকে রিপোর্ট করতে পারবেন। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে রিলেটেড? কিন্তু স্যার এখানে হাউসকিপিং জিনগুলোর যে সংখ্যার উপর এসটির নাম্বারটা ডিপেন্ড করবে, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে না, এটা হচ্ছে কে বলছেন, শুভ্রা, রাইট? আচ্ছা, এটা কিভাবে, এটা হচ্ছে টুলসই আপনাকে আইডেন্টিফাই করে দিবে। ঠিক আছে, যেমন এইখানে যে সংখ্যাটা, এই যে পাশে 6 লেখা 4, এটা হচ্ছে প্রেডিকশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, অর্থাৎ এই GLP6 অর্থাৎ অ্যালগোরিদমের মাধ্যমে এটা প্রেডিক্ট করা হয়েছে, বা রিসার্চাররা যারা তার এক্সপেরিমেন্টের মাধ্যমে করে দেখছেন যে এই সংখ্যাগুলা, যেমন ধরেন এইখানে 6 বাদে যদি 8 হয় তাহলে হয়তো সে আরেকটা ক্লোনাল গ্রুপের মধ্যে পড়বে। ঠিক আছে, অথবা আবার এখানে ইন্টারেস্টিং ব্যাপারও আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ধরেন আপনি এমন একটা ব্যাসিলাস সিরিয়াস পেলেন, ঠিক আছে, যেটার মধ্যে হয়তো GLP বা GMK, ঠিক আছে, এইটা আপনার ডেটাবেজের সাথে মিললো না। ঠিক আছে, সে কোনোটার সাথে ম্যাচ করতে পারলো না, তখন কিন্তু আপনি একটা নতুন নোভেল ক্লোন হিসাবে বলতে পারেন এটাকে। ঠিক আছে, এটাকে একটা নোভেল ক্লোন বলতে পারেন যদি ম্যাচ না করে। ঠিক আছে, শুভ্রা বুঝতে পারছেন? এই কাজটা হচ্ছে পুরোটাই অ্যালগরিদমের কাজ, সেই প্রেডিক্ট করে দিবে জি। আপনাকে। ঠিক আছে, হ্যাঁ প্রেডিক্ট জি। করে কত নাম্বার সিকোয়েন্স টাইপ সেটাও বলে দিবে। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? ওকে। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি আজকে এই পর্যন্তই রাখতে চাই। ঠিক আছে, কারণ আজকে এই পর্যন্ত রাখার একটা কারণ হচ্ছে আমরা আমাদের মানে জিনোম সিকোয়েন্স অ্যানালাইসিসের একটা পার্টিকুলার পাস শেষ করলাম। একটা পার্টিকুলার পাস মানে হচ্ছে ব্যাকটেরিয়ার আইডেন্টিফিকেশন, মানে এই পার্টটা আমাদের শেষ হলো। ঠিক আছে, এর পরের যে সেগমেন্টটা সেটা হচ্ছে অ্যানোটেশন। সো আইডেন্টিফিকেশনের জন্য যা যা দরকার, অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার আইডেন্টিটি বা তার জিনোমের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই পর্যন্ত আমরা এই 3টা ক্লাসে দেখলাম। সো নেক্সট ক্লাসগুলোতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সহজ কথা, ব্যাকটেরিয়ার জিনোম হচ্ছে একটা খনির মতো। ঠিক আছে, এই খনির মধ্যে অনেক কিছু আছে। আসলে এই খনির মধ্যে কি কি আছে, ঠিক আছে, এইটাকে ভেঙে ভেঙে খুঁজে বের করাটাকে বলা হচ্ছে অ্যানোটেশন। সো এটা আমরা একটা নতুন ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে, সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের সেশনটা শেষ করতে চাই। স্যার একটা কোশ্চেন ছিল। ডেফিনেটলি। স্যার বাস্কো স্কোর কত থেকে কত পর্যন্ত আমরা রিলায়েবল ধরতে পারি? আচ্ছা, এইটা রিলায়েবল কত ধরতে পারি এটা আমি আসলে স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি না। ঠিক আছে, এইটা যদি আমাকে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার জন্য জিজ্ঞাসা করেন তাহলে আমার সাজেশন হচ্ছে, যেমন আমি খেয়াল করি যে এক্সিস্টিং যে লিটারেচার তারা কত পর্যন্ত নিয়েছে, ঠিক আছে, আমি সেটা ফলো করি। ধরেন সিউডোমোনাস অ্যারুজিনোসা দেখা যাচ্ছে যে 99.8% পর্যন্ত ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা আননোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরো কম হতে পারে। ঠিক আছে, তো
এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনার যে ব্যাকটেরিয়া সেটার হোল জিনোম অ্যানালাইসিস এই ধরনের পেপারে আপনি দেখবেন যে সেখানে কমপ্লিটনেস কত ছিল, ঠিক আছে? তো সেই রেঞ্জে রেখে তারপর আপনি কাজ করবেন। আর আপনি যদি চান যে হ্যাঁ কমপ্লিটনেস 96% পর্যন্ত আছে, ঠিক আছে, তাহলে আপনি যে কন্টামিনেশন গুলা ফেলে দেন, ফেলে দিয়ে অ্যানালাইসিসটা করেন, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, সহজ কথা, কন্টামিনেশন রেখে আপনি অ্যানালাইসিস করবেন না, তাহলে মিসলিডিং রেজাল্ট আসবে। আপনি লিখে দেন যে 96% কমপ্লিটনেস, ওকে, ক্র্যাকেন দিয়ে আপনি ডিটেক্ট করছেন যে কন্টামিনেশন, কন্টামিনেশন সিকোয়েন্সটাকে আমি ম্যানুয়ালি রিমুভ করে দিছি, রিমুভ করে দেওয়ার পরে দেন আমি কাজটা করছি, তাহলে কাজটা ভ্যালিডেটেড হয়ে যাবে। সজীব, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি কালকে আমরা কি শিখবো সেই সম্বন্ধে একটু ওভারভিউ দেই। তো ওই যে আমি যেটা বললাম যে আমাদের এখন থেকে যা কাজ সবগুলোর জন্য কিন্তু এই অ্যাসেম্বলড ফাস্টা ফাইলটা লাগবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে আজকে 3টা ফাইল পাঠাবো, ঠিক আছে? 3টা ফাইলের মধ্যে 2টা পাবেন ফাস্ট কিউ ফাইল, ফাস্ট কিউ ফাইল, আরেকটা পাবেন ফাস্তা ফাইল। এই ফাইলগুলো দিব আপনারা যাতে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? কালকে আমরা যে কাজটা করব, প্রথমে জিনোম অ্যানোটেশন করব। জিনোম অ্যানোটেশন মানে হচ্ছে এই যে আমরা অ্যাসেম্বলি করলাম, এখান থেকে 5 বা 6 মেগাবেজের একটা জিনোম রিকভার করলাম, এর মধ্যে টোটাল কতগুলা জিন আছে, ঠিক আছে? এই জিনগুলো আসলে কোন প্রোটিনকে এনকোড করে, ওকে, এই প্রোটিনগুলা কোন ফাংশন মানে এক্সার্ট করে, এরা কোন পাথওয়ের মধ্যে ইনভলভড। যেমন আপনি হয়তো দেখবেন যে একটা জিন সেটা হচ্ছে হেক্সোকাইনেজ, তো হেক্সোকাইনেজ কি গ্লাইকোলাইসিসের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? তারপরে গ্লাইকোলাইসিস যদি বলি ইন ব্রডার টার্ম, এটা মেটাবলিজমের সাথে রিলেটেড, ঠিক আছে? সো এটাকে বলতেছি আমরা অ্যানোটেশন। একটা ব্যাকটেরিয়া জিনোমের মধ্যে কোডিং সিকোয়েন্স কতগুলা, ঠিক আছে? সো আপনার কোডিং সিকোয়েন্স গুলা কি এনকোড করে, তাদের ফাংশন, এই ব্যাপারগুলো দেখব। আর এর সাথে সাথে আমরা কিভাবে হোল জিনোম থেকে রেসিস্টেন্ট জিনকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট জিন কিভাবে আইডেন্টিফাই করতে পারি, সেই ব্যাপারগুলো আমরা আগামীকাল দেখব, ঠিক আছে? সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের সেশনটা শেষ করতে চাই। আর গতকালকের সেশন বা আজকের সেশন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, দেন দ্য ফ্লোর ইজ ওপেন, আপনারা যে কোনো কোশ্চেন নির্দ্বিধায় করতে পারেন। স্যার, আপনি হচ্ছে আমাদের যে ফাইলটা দিয়েছেন প্র্যাকটিসের জন্য, ওইটাতে তো কন্টামিনেশন আছে, এবং ওইটা থেকে হ্যাঁ, আমরা যে অ্যাসেম্বলি ফাইলটা বানাইছি ওইটা দিয়ে হ্যাঁ। কি আমরা মানে এই সবগুলো করব, নাকি ওইটাকে হচ্ছে গিয়ে প্রসেসিং করে বাদ দিয়ে তারপরে আবার অ্যাসেম্বলি ফাইল ইটস আপ বানিয়ে টু ইউ তারপরে অন্তর, করব? ইটস আপ টু ইউ। আপনি সেটাও করতে পারেন, আর আজকে আমি আপনাদেরকে একটা মানে ফ্রেশ ফাস্তা ফাইলও দিয়ে দিব, আপনি চাইলে সেটা নিয়েও ফার্দার প্রসেসিং করতে পারেন, ঠিক আছে? মানে আমি আপনাদেরকে সব স্যার, স্ট্র্যাটেজি শিখিয়ে দিলাম, যে কন্টামিনেশন থাকলে কিভাবে রিমুভ করতে হয়, কন্টামিনেশন রিমুভ করার পরে কিভাবে একটা ফ্রেশ ফাইল আপনি জেনারেট করবেন,